হ্যালো, কেমন আছো সবাই? চলো আজকে চলে এলাম সূর্য মন্দিরের শেষ প্রহরীর তৃতীয় পর্ব নিয়ে। শুরু করছি আজকের পর্ব। জঙ্গলে প্রবেশের পর যে প্রাণীটা প্রথম চোখে পড়ল সেটা একটা স্লথ। সুজয়দের যাত্রাপথের পাশে একটা মোটা গাছের গুঁড়ি আঁকড়ে ঝুলছিল প্রাণীটা। তার ঝুলন্ত রোমশ লেজটা প্রথম চোখে পড়ল বিলেরই। প্রাণীটাকে ভালো করে দেখার জন্য দাঁড়িয়ে পড়ল সুজয়রা। খয়েরি সাদা ফুট তিনেকের প্রাণীটাও ঘাড় ফিরিয়ে তার গোল গোল সবুজ চোখ দিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল গাছের নিচে দাঁড়িয়ে থাকা দুপে জীবগুলোর দিকে। তারপর স্লথ গতিতে পাতার আড়ালে অদৃশ্য হয়ে গেল। ততক্ষণে অবশ্য পেশাদারি দক্ষতায় তার বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছে বিল। এরপর আবার হাঁটা। বেলা 12টা নাগাদ দুপুরের খাবার জন্য থামলো সুজয়রা। শুকনো খাবার আর জল দিয়ে মধ্যাহ্ন ভোজন সারা হলো। সুজয়দের সঙ্গে সঙ্গে লামা নিয়ে চলা লোকগুলো খাওয়া সারলেও ইনকা পুরোহিত কিন্তু কিছুই ছুলেন না। একটা শোয়ানো গাছের গুঁড়ির ওপর বসে তিনি লক্ষ্য করতে লাগলেন সুজয়দের। হুইকো হিসাব করে বলল, সকাল থেকে এখন পর্যন্ত খুব বেশি হলে মাইল 15 এগিয়েছে তারা। মার্কেস তাকে জিজ্ঞাসা করলেন, আজ আরো কতটা পথ হাঁটবো আমরা? হুইকো জবাব দিল, এখান থেকে 10 মাইল দূরে একটা নদী আছে, তার নাম কোচা নদী। পুরোহিত বলেছেন ওই নদী পর্যন্ত আজ যাব আমরা। বিল প্রশ্ন করলো, আচ্ছা সেই মাচাকুয়ে নদীটা কোথায়? হুইকো বলল, সে এখনো অনেক দূরের পথ। কোচা নদীর ওপারে বিরাট বন, তারপর পড়বে একটা জলা, তারপর আবার জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে মাচাকুয়ে নদী। পরশু দুপুরের আগে সেখানে আমরা পৌঁছতে পারবো না। ইলাপ্পা যাবেন মাচাকুয়ে নদী পার হয়ে উপারের জঙ্গলে। তার কথা শুনে মার্কেজ বললেন, কুয়েচুয়া ভাষার মাচাকুয়ে শব্দের অর্থ তো সাপ, তাই না? সেই নদীতে কি অনেক সাপ আছে? বিষধর সাপ? মার্কেজের প্রশ্নের সাথে সাথেই হুইকো প্রশ্ন করলেন পিঞ্চিও। হুইকো উত্তর দিল, হ্যাঁ সাপ আছে, তবে তারা বিষধর নয়। তার উত্তর শুনে পিঞ্চিও হেসে বললেন, বিষধর যখন নয় তখন আর তেমন ভাবনার কিছু নেই আমাদের, কি বলুন? এই বলে তিনি তাকালেন বিলের দিকে। বিল কিন্তু হুইকোর কথা শুনে ভ্রু কুঁচকে তাকে প্রশ্ন করলে, বিষধর নয় তো তারা কি সাপ? তার প্রশ্ন শুনে হুইকোর এক চোখের দৃষ্টি যেন কয়েক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। একটু ইতস্তত করে এরপর সে জবাব দিল, অ্যানাকোন্ডা। অ্যানাকোন্ডা মানে পৃথিবীর বৃহত্তম সাপ, যে শিকারকে পিষে মারে? হুইকোর প্রশ্ন শুনে বিস্ময়ে বলে উঠল সুজয়। হুইকো মুখে কোনো কথা না বলে শুধু সম্মতিসূচক ঘাড় নেড়ে উঠে দাঁড়ালো, কারণ ইনকা পুরোহিত ইতিমধ্যে উঠে দাঁড়িয়ে যাত্রা শুরু করার ইঙ্গিত দিয়েছেন। সুজয়রা আবার দ্বিতীয় দফায় যাত্রা শুরু করলো। অরণ্যের মধ্যে দিয়ে শুধু চলা আর চলা। চারপাশে খালি গাছের গুঁড়ির প্রাচীর। এক ধরনের গাছ প্রায় জঙ্গলের মধ্যে চোখে পড়ছে। রিজু গাছগুলোর গুঁড়ি শাখাহীন ভাবে ওপরে উঠে যাবার পর ডালপালার চাঁদোয়া বিস্তার করেছে। সুজয় হুইকোকে জিজ্ঞাসা করলো, এগুলো কি গাছ? সে উত্তর দিল, এই গাছের নাম বালসা। এই গাছের গুঁড়ি খুব মজবুত আর হালকা হয়, জলে শোলার মতো ভাসে। নৌকা তৈরি হয় এই গাছের কাঠ দিয়ে। তার কথা শুনে মার্কেস বললেন, এ তো বিখ্যাত গাছ, বইতে এই গাছের কথা পড়েছিলাম, আজ তাহলে চোখে দেখলাম। 1600 বছর আগে ইনকাদের পূর্বপুরুষরা কন্টিকির নেতৃত্বে এই বালসা কাঠের সামান্য ভেলায় চেপে প্রশান্ত মহাসাগরের উত্তাল জলরাশি অতিক্রম করে পেরু থেকে 4500 মাইল দূরে পলিনেশিয়ার পাড়ি জমিয়ে দিয়েছিলেন। বিল জানতে চাইল, কন্টিকি কে? মার্কেজ উত্তর দিলেন, ইনকা কাহিনী অনুযায়ী কন্টিকি ছিলেন সূর্যদেব ইন্তির পুত্র, তবে তিনি মানুষ রূপে পেরু দেশে জন্মেছিলেন। সুজয় জিজ্ঞেস করল, এই ঘটনা কি সত্যি? সামান্য কাঠের ভেলায় চেপে 4500 মাইল সমুদ্র পেরিয়েছিল তারা? চলতে চলতে মার্কেস বলেন, কন্টিকি বলে সত্যি কেউ ছিলেন কিনা ইতিহাসে কোনো প্রমাণ না মিললেও পেরুবাসীদের পূর্বপুরুষরা যে সমুদ্র অতিক্রম করে সুদূর পলিনেশিয়ায় পৌঁছেছিলেন তার সমর্থনে ঐতিহাসিক যুক্তি আছে। পেরুতে কোনো কোনো জায়গাতে পাথরের তৈরি 3-4 তলা উঁচু মানুষের মূর্তি দেখতে পাওয়া যায়। হুবহু একই রকমের মূর্তি দেখতে পাওয়া যায় পলিনেশিয়ার বিভিন্ন দ্বীপেও। এরপর তিনি সুজয়ের উদ্দেশ্যে বললেন, এই ঘটনার উপর ভিত্তি করে বিখ্যাত লেখক থর হেরেডাল এর কালজয়ী একটা অ্যাডভেঞ্চার কাহিনী আছে, কন্টিকি এক্সপিডিশন। সম্ভব হলে দেশে ফিরে পড়ে নেবেন। লামার সঙ্গের লোকগুলো কেমন যেন নির্বাক প্রকৃতির। ইনকা পুরোহিতের মতো তাদের মুখেও কোনো কথা নেই। সুজান যে লামার পিঠে বসে আছে, সেই লামার লাগাম ধরে সেই বৃদ্ধ লোকটা চলেছে সুজয়দের পাশে পাশেই।
আর তার অন্য সঙ্গীরা চলছে সুজয়দের পিছনে। সুজানও লামার পিঠে বসে চারপাশের এই অজানা পৃথিবীকে দেখতে দেখতে চলেছে। সুজয় একসময় তাকে জিজ্ঞাসা করলো, তোমার লামার পিঠে চড়তে কেমন লাগছে সুজান? সে জবাব দিল, ভালো। এরপর সে বলল, সেই যে কখন একটা স্লট দেখলাম, তারপর তো কিছুই আর দেখতে পেলাম না। সুজানের কথাটা মনে হয় কানে গেছিল বনদেবতার, কারণ সুজানের একথা বলার কিছুক্ষণের মধ্যেই সুজয়রা দেখতে পেল একটা টেপির বেশ বড় আকারের প্রাণীটা একটা ঝোপ থেকে বেরিয়ে সুজয়দের পথ আঁকলে দাঁড়ালো কয়েক মুহূর্তের জন্য। সে যেন তাদের দেখে বিস্মিতভাবে একবার বলল, তোমরা বাপু কোথা থেকে উদয় হলে এই জঙ্গলে? আর তার পর মুহূর্তে বিলকে তার ছবি তোলার সুযোগ না দিয়ে উল্টো দিকের ঝোপঝাড়ের মধ্যে উধাও হয়ে গেল। হুইকো বিলের দিকে তাকিয়ে বললেন, ঘাবড়াবেন না, এ বনে টেপির অনেক আছে, আবার তাদের দেখা মিলবে। সূর্যদেব এগিয়ে চলার সঙ্গে সঙ্গেই তাদের মাথার উপর ডালপালার ফাঁক দিয়ে সূর্যদেবও পশ্চিমে হাঁটতে লাগলেন। অবশেষে বিকেল 5টা নাগাদ জঙ্গলের মধ্যে একটু ফাঁকা মতো জায়গায় পৌঁছে ইনকা পুরোহিত ইঙ্গিত দিলেন যাত্রা এই দিনের মতো সাঙ্গ করার। সুজয়ের পা যেন আর চলছিল না। যাত্রা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সে মাটিতে বসে পড়ল। সুজান লামার পিঠ থেকে নামার পর তাকে নিয়ে বসে পড়লেন মার্কেস, পিঞ্চিও আর বিলও। হুইকো বসলো না, সে লেগে গেল লামাগুলোকে পিঠ থেকে মালপত্র নামানোর তদারকির কাজে। আর ইলাপ্পা তার লাঠির মাথা থেকে কন্ডরের বাচ্চাটাকে নামিয়ে তাকে একটা গাছের ডালে বসিয়ে দিয়ে নিজে বসলেন একটা শুয়ে থাকা গাছের ওপর। কিছুক্ষণের মধ্যে মালপত্র সব নামানো হয়ে গেল। তারপর খাটানো হলো 3টে তাঁবু, একটা বড়, অন্য দুটো ছোট। পিঞ্চিও জানালেন বড় তাঁবুটা বরাদ্দ সুজয়দের জন্য, আর অন্য দুটো, একটায় থাকবেন তিনি আর হুইকো, অপরটাতে থাকবেন ইনকা পুরোহিত। লামা ওলাদের জন্য কোনো তাঁবুর ব্যবস্থা নেই, তারা রাত কাটাবে খোলা আকাশের নিচে। মালপত্র প্রাণীগুলোর পিঠ থেকে নিচে নামাবার পর প্রাণীগুলোকে ছেড়ে দিয়ে তাদের মালিকরা শুকনো ডালপাতা সংগ্রহ করতে লেগে গেল রাতের আগুন জ্বালাবার জন্য। কিছুক্ষণ বসে থাকার পর বিল সুজয়দের উদ্দেশ্যে বলল, এবার উঠে পড়ো, অনেক পথ হেঁটেছি তো, বেশিক্ষণ এখন বসে থাকলে পায়ের মাংসপেশিতে খিঁচ ধরে যাবে, কাল সকালে আর হাঁটতে পারবে না। বিলের কথা শোনার পর উঠে দাঁড়ালো সবাই। তারপর গাছের গুড়ির প্রাচীর দিয়ে ঘেরা জায়গাটাতে ধীরে ধীরে ঘুরে বেড়াতে শুরু করলো। দিন শেষ হতে চলেছে, দিনান্তের রং ধরেছে গাছের পাতায়। বনের ভিতর থেকে ভেসে আসছে পাখির ডাক, যদিও তাদের চোখে দেখা যাচ্ছে না। ঝিঝির ডাকও মাঝে মাঝে শোনা যাচ্ছে আশেপাশের ঝোপঝাড় থেকে। অন্ধকারের আবাহনী গীতের প্রস্তুতি নিচ্ছে তারা। সুজানও ঘুরে বেড়াচ্ছিল নিজের মতো করে। সুজয়দের কাছ থেকে কিছুটা দূরে চলে গেছিল সে। হঠাৎ সুজয়ের চোখে পড়ল একটা গাছের তলায় দাঁড়িয়ে হাত নেড়ে ইশারায় সে তাদের ডাকছে, আর মাঝে মাঝে গাছের উপর দিকে তাকাচ্ছে। নিশ্চয়ই কিছু দেখতে পেয়েছে সে। সুজয়, বিল আর মার্কেস তার কাছে এগিয়ে যেতে সুজান গাছের মাথার দিকে আঙুল তুলে দেখিয়ে বলল, দেখো কি বিরাট পাখি। তার কথা শুনে উপর দিকে তাকাতেই বিস্ময়ে হতবাক হয়ে গেল সুজয়রা। দিনের সেরা চমক যেন তাদের জন্য এখানেই অপেক্ষা করছিল। এত বড় পাখি সুজয় জীবনেই প্রথম দেখল। গাছের ডালে বসে থাকা বর্ণময় পাখিটার দৈর্ঘ্য অন্তত 5 ফুট হবে। তার মাথা, পিঠ আর দীর্ঘ লেজ উজ্জ্বল লাল বর্ণের, ডানার হলুদ বর্ণের পালকের শেষে সমুদ্রের ঘন নীল, চোখের চারপাশে সাদা রিং, বিরাট ঠোঁটের গঠন টিয়া পাখির মতো। শক্তপোক্ত পা দিয়ে গাছের ডালে বসে ঘাড় বেঁকিয়ে সুজয়দের দেখছে সে। কৌতূহলী দৃষ্টি, তার চোখে ভয়ের কোনো লক্ষণ নেই। শেষ বিকালের আলো পাতার ফাঁক দিয়ে তার শরীরে এসে পড়ে তাকে যেন আরো বর্ণময় করে তুলেছে। সবাই বিস্ময়ে হতবাক হয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল পাখিটার দিকে। তারপর বিল চাপাসরে বলল, স্কারলেট ম্যাকাও, প্যারাকিট বা তোতা পরিবারের সবচেয়ে বর্ণময় আর বিরাট আকৃতির পাখি। দক্ষিণ আমেরিকার গভীর জঙ্গলে এদের বাসস্থান। আমাজনের জঙ্গলে এই পাখির ঝাঁক আমি দেখেছি, তবে এত কাছ থেকে নয়। সুজয় এবার বিলকে প্রশ্ন করলো, তুমি যে পাখি খুঁজতে যাচ্ছ, সেই কোরাকঙ্কু কি এর থেকেও সুন্দর হবে? ক্যামেরার লেন্সের ক্যাপ খুলতে খুলতে বিল পাখিটার দিকে চোখ রেখে বলল, আমি ঠিক জানি না। বিল বেশ কয়েকটা ছবি তুলল পাখিটার, সুজয়ও তুলল তার ছোট ক্যামেরা দিয়ে। পাখিটার কোনো ভ্রুক্ষেপই নেই, সে একইভাবে দেখছে সুজয়দের, আর মাঝে মাঝে ঠোঁট ঘষছে গাছের ডালে। প্রফেসর বললেন, দেখেছেন, ও কিন্তু আমাদের ভয় পাচ্ছে না। বিল বলল, সম্ভবত এই জায়গাতে মানুষের আসা যাওয়া নেই, ও প্রথম মানুষ দেখছে, তাই ভয় পাচ্ছে না। এরপর একটু থেমে বিল বলল, আমার মন বলছে আমরা যে উদ্দেশ্যে এগোচ্ছি তা সফল হবে। কেন, জানতে চাইলেন মার্কেস। বিল জবাব দিল, আপনারা হয়তো মানতে চাইবেন না, কিন্তু আমরা যারা জঙ্গলে ঘুরে বেড়াই, শিকারী বা ফটোগ্রাফার যাই হই না কেন, কিছু সংস্কার মেনে চলি। এই স্কারলেট ম্যাকাওয়ের দর্শন সৌভাগ্য বয়ে আনে, মনোবাঞ্ছা পূর্ণ করে, যে কারণে একসময় পালতোলা জাহাজের জলদস্যুরা এই তোতা তাদের সঙ্গে রাখত। সুজয়দের
সূর্যোদয়ের গাছের তলায় দাঁড়িয়ে থাকতে দেখে কৌতূহলবশত এরপর পিঞ্চিও, হুইকো, এমনকি ইল্লাপ্পাও এসে দাঁড়ালো সেখানে। সবাই মুগ্ধ হয়ে দেখতে লাগলো পাখিটাকে। তারপর একসময় সন্ধ্যা নেমে আসছে বলেই বোধহয় পাখিটা একটা ডাক ছেড়ে ডানা ঝাপটিয়ে সুজয়দের চোখের আড়ালে চলে গেল। গাছের নিচের জলাটা সঙ্গে সঙ্গে ভেঙে গেল। সুজয়রা হাঁটতে লাগলো তাঁবুর দিকে। সেদিকে ফেরার সময় ইলাপ্পা হঠাৎ তার মৌনব্রত ভঙ্গ করে মার্কেজকে দুর্বোধ্য ভাষায় কি যেন বললেন। তার মধ্যে একটা শব্দ বুঝতে পারল সুজয়, কেরাকঙ্কু। কথাগুলো বলার পর ইলাপ্পা এগোলেন যেখানে তিনি বসেছিলেন সেদিকে। তিনি সেদিকে এগোবার পর সুজয় মার্কেজকে জিজ্ঞাসা করলো, ইনকা পুরোহিত আপনাকে কি বললেন? মার্কেজ বললেন, ইলাপ্পা কুয়েচুতে বললেন এই পাখিটা খুব সুন্দর, কিন্তু স্বর্গীয় পাখি কেরাকঙ্কুর মতো সুন্দর নয়। মার্কেজের কথা শুনে বিল উৎসাহ প্রকাশ করে বলল, তার মানে কেরাকঙ্কুর গল্প মিথ্যে নয়, ইনকা পুরোহিতও দেখেছেন সেই পাখি? তার কথা শুনে তাই তো মনে হচ্ছে, মন্তব্য করলেন মার্কেজ। সুজয়রা তাঁবুর কাছে ফিরে আসার কিছু সময়ের মধ্যেই ঝুপ করে সন্ধ্যা নামলো অরণ্যের বুকে। সারাদিনের পরিশ্রমের পর একটু বিশ্রাম নেবার জন্য সুজয়রা গিয়ে ঢুকলো তাদের জন্য নির্ধারিত তাঁবুতে। তাঁবুতে ঢুকেই পোশাক পাল্টে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল সবাই। কিছুক্ষণের মধ্যেই সুজয়রা চোখে ঘুম নেমে এলো। বিলের ডাকে সুজয় যখন ঘুম ভাঙলো তখন রাত 8:30 বাজে। সুজয় উঠে দেখলো অন্যরা সবাই বসে আছে। তাদের চোখ মুখ দেখে বোঝা গেল তারাও সদ্য ঘুম থেকে উঠে বসেছে। তাঁবুর ভিতর একটা মোম জ্বলছে, খাবার দিয়ে গেছে পিঞ্চিওর লোকেরা। মার্কেজ একটা হাই তুলে সুজয়ের দিকে তাকালেন। তাঁবুর মধ্যে গোল হয়ে খেতে বসলো সবাই। রুটি আর ওল জাতীয় জিনিসের তরকারি দিয়ে রাতের খাবার সারা হলো সুজয়দের। তারপর সকলে তাঁবুর বাইরে বেরিয়ে এলো। তাঁবুর একটু দূরেই জ্বলছে বেশ বড় একটা অগ্নিকুণ্ড। তার কাছে বসে আছেন ইনকা পুরোহিত, পিঞ্চিও আর হুইকো। তারা নিজেদের মনের মধ্যে মনে হয় কথাবার্তা বলছিল। সুজয়রা বাইরে আসতেই তারা কথা থামিয়ে তাকালো তাদের দিকে। চারপাশ অন্ধকার। একটা বিরাট গাছের ঘন ডালপালা আড়াল করে রেখেছে চাঁদটাকে। সেই অন্ধকারের মধ্যে পিঞ্চিওর লোকজন আর লামাগুলো কোথায় রয়েছে তা ঠিক ঠাউর করতে পারল না সুজয়। তাঁবু থেকে বেরোবার পর সুজয়রাও গিয়ে বসলো সেই অগ্নিকুণ্ডর ধারে, পিঞ্চিওদের মুখোমুখি। বেশ কিছুক্ষণ চুপচাপ বসে রইল সকলে। তারপর মার্কেজ পিঞ্চিওর উদ্দেশ্যে বললেন, কাল সকালে কখন যাত্রা শুরু করব আমরা? পিঞ্চিও একবার তার পাশে বসে থাকা ইলাপ্পার দিকে তাকিয়ে বললেন, উনি বলছেন কাল সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই রওনা হতে হবে আমাদের। তার জবাবের পর ইলাপ্পা গম্ভীর স্বরে মার্কেজের উদ্দেশ্যে বললেন, কাল যে পথে আমরা এগোবো সে পথ দুর্গম, যে কোনো সময় বিপদের সম্ভাবনা আছে। সবাইকে একসঙ্গে সাবধানে পথ চলতে হবে। আমার নির্দেশ অমান্য করলে বিপদ হতে পারে। বাচ্চা ছেলেটা যেন কোনো সময় চোখের আড়াল না হয়। কথা বলার পর হুইকোকে তিনি বললেন, লামার বাচ্চাটাও সাবধানে রাখতে হবে, ওকে শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। তার কথা শুনে মার্কেজ বললেন, কালকের যাত্রাপথ কি তাহলে খুবই বিপজ্জনক? অগ্নিকুণ্ডের ওপাশে উঠে দাঁড়ালেন ইলাপ্পা। কয়েক মুহূর্ত তিনি চুপ করে থাকার পর বললেন, হ্যাঁ, খুবই বিপজ্জনক। জলে জঙ্গলে হিংস্র প্রাণী তো আছেই, তার ছাড়াও রয়েছে হিংস্র কিছু উপজাতি গোষ্ঠী। তাদের কেউ কেউ ইন্দ্রিয়কেও মানে না। গম্ভীর স্বরে কথা বলার পর ইনকা পুরোহিত এগোলেন তার তাঁবুর দিকে। সুজয়রা এরপর কিছুক্ষণ অগ্নিকুণ্ডের পাশে বসে সারাদিনের অভিজ্ঞতা নিয়ে নিজেদের মধ্যে কথা বলল। তারপর পিঞ্চিওকে শুভরাত্রি জানিয়ে তাঁবুতে ফিরে গেল, কম্বল বিছিয়ে শুয়ে পড়ল। পরদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যাত্রা শুরু করলো সুজয়রা। কিছুটা এগোবার পরই হালকা হয়ে এলো বন। সুজয়রা উপস্থিত হলো কোচা নদীর ধারে। নদী চওড়াতে বেশি বড় নয়, তার ওপাশে বিরাট বিরাট গাছের ঘন জঙ্গল। সকালের সূর্যের আলো সেখানে প্রবেশ করছে না, কেমন যেন থমথম ভাব বিরাজ করছে সেখানে। নদীর পাড়ে একটা কাঠের ভেলা চোখে পড়লো সুজয়দের। ভেলা মানে গোটা দশেক বালসা গাছের গুঁড়ি পাশাপাশি সাজিয়ে দড়ি দিয়ে বাঁধা। ইলাপ্পা আর পিঞ্চিও বেশ কিছুক্ষণ ভেলাটা পরীক্ষা করার পর ইলাপ্পা লামাওয়ালাদের উদ্দেশ্যে কি যেন বললেন। তার কথা শুনে তাদের মধ্যে দুজনে ভেলাটা ঠেলে জলে নামাতে লাগলো, আর অন্য দুজন লামাগুলোর পিঠ থেকে মালপত্রগুলো খুলতে শুরু করলো। মার্কেজ হুইকোকে বললেন, এই ভেলাতেই আমরা নদী পেরোবো নাকি? এটা কাদের ভেলা? হুইকো সম্মতি সূচক মাথা নেড়ে বলল, মাঝে মধ্যে কিছু উপজাতির লোকজন নদী পারাপার করে, এ ভেলা তাদেরই তৈরি। লোকগুলো কিছু সময়ের মধ্যেই প্রথমে লামার পিঠের মালপত্র ভেলাতে তুলে ফেললো। লামা, মালপত্র আর এতজন লোকের সংকুলান একেবারে ভেলাতে হবে না। প্রথমে তাই মালপত্র সঙ্গে নেওয়া হলো 4টে ভারবাহী লামা। হুইকো আর 3 জন লোক চড়ে বসলো তাতে। তারপর লগি দিয়ে ঠেলতে ঠেলতে ভেলাটাকে তারা এগিয়ে নিয়ে যেতে লাগলো ওপারের দিকে। ওপারে পৌঁছতে তাদের মিনিট 5 সময় লাগলো। সেদিকে মালপত্র, লামা আর অন্যদের নামিয়ে দিয়ে কিছু সময়ের মধ্যেই একজন আবার ভেলা নিয়ে ফিরে এলো এপারে।
অন্যরা সবাই এরপর লামার বাচ্চাটা আর অবশিষ্ট ভারবাহী লামাটাকে নিয়ে উঠে বসলো ভেলাতে। ভেলাতে ওঠার পর ইলাপ্পা সুজয়ের উদ্দেশ্যে বললেন, সবাই বসে পড়ুন, জলে পড়ে গেলে বিপদ হবে। এই বলে তিনি লামার বাচ্চাটার দড়ি ধরে নিজে বসে পড়লেন। তার কথা শুনে সকলে বসে পড়ল। লগির ঠেলায় ভেলা এগোতে লাগলো মাঝ নদীর দিকে। বিল ইলাপ্পার উদ্দেশ্যে বললেন, জল তো বেশি গভীর নয়, নদীতে কেমেন আছে নাকি? ইনকাপুরি জবাব দিলেন, না, তবে নদীতে পড়ে গেলে মৃত্যু নিশ্চিত। বিল আবার জানতে চাইল, জলও গভীর নয়, কেমানও নেই, তাহলে মৃত্যু নিশ্চিত কেন? তাহলে কি অ্যানাকোন্ডা আছে? ওপারের জঙ্গলের দিকে তাকিয়ে ইনকাপুরি শুধু ঘাড় নেড়ে বুঝিয়ে দিলেন না। তার আসল প্রশ্নের জবাব পেল না বিল। সুজান কেম্যান শব্দটা শুনে চাপা সরে বলল, বিল আঙ্কেল, কেম্যান কি? বিল উত্তর দিল, এক ধরনের আমেরিকান কুমির। বিলের কথা শেষ হবার প্রায় সঙ্গে সঙ্গে এমন একটা বিস্ময়কর ঘটনা ঘটল যে বিল যে কথাটা জানতে চেয়েছিল ইলাপ্পার কাছে তার উত্তর মিলে গেল। সকালবেলা সুজয়দের যাত্রা শুরুর সময় থেকে কন্ডরের বাচ্চাটা চুপচাপ বসেছিল ইলাপ্পার কাঁধে ফেলা লাঠির মাথায়। ইলাপ্পার কাছেই ভারবাহী লামাটার দড়ি ধরে বসেছিল তার বুড়ো মালিক। হঠাৎ কি খেয়াল হওয়াতে কন্ডরটা লাঠির আগা ছেড়ে ডানা ঝটপট করে বসলো গিয়ে লামাটার ঘাড়ে। তাতে ভয় পেয়ে লামাটা ঘাবড়ে গিয়ে লাফ দিল জলে। তাই দেখে চিৎকার করে উঠল সবাই। লামার দড়িটা তখনও বুড়োটার হাতে ধরা। সে আপ্রাণ চেষ্টা করতে লাগলো তাকে ভেলায় টেনে তোলার। লামাটা উঠে আসতে চেষ্টা করতে লাগলো ভেলায়। ভেলাটা দুলতে লাগলো। সুজান ভয় পেয়ে জড়িয়ে ধরল সুজয়কে। যে লগি ঠেলছিল সে আপ্রাণ চেষ্টা করতে লাগলো ভেলাটা স্থির রাখার, কিন্তু এরপরেই হঠাৎ বিভৎস একটা চিৎকার করে উঠে জলের মধ্যে দাপাদাপি শুরু করলো প্রাণীটা। সুজয়রা দেখলো লামার চারপাশের জলটা কেমন লাল হয়ে উঠেছে। দাঁড়িয়ে পড়ল ভেলা। কয়েক মুহূর্তের মধ্যে নিস্তেজ হয়ে লামাটা হারিয়ে গেল জলের নিচে। সেখানকার জল তখনও ঘোর রক্তবর্ণ ধারণ করেছে। লামার গলার দড়িটা তখনও ধরা আছে বুড়ো লোকটার হাতে। ফ্যাল ফ্যাল করে সে চেয়ে আছে লাল জলের দিকে। কোনো একটা ভয়ঙ্কর কিছু যে ঘটে গেছে তা বুঝতে পারল সবাই। তখন একটু আতঙ্কের ভাবও ফুটে উঠেছে সকলের চোখে মুখে, কিন্তু ইনকা পুরোহিত নির্বিকার। লামাটা জলে পড়ে গেলে সে যে আর উঠবে না তা যেন তিনি জানতেন। আকাশে কন্ডরটা একটা চক্কর মেরে ফিরে এসে তার কাঁধে আবার বসলো। ইলাপ্পা এরপর ধমকের সুরে প্রথমে সম্ভবত তার পাখিটার উদ্দেশ্যে কিছু বললেন, তারপর যে লগি ঠেলছিল তাকে ইঙ্গিত করলেন ভেলা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মিনিট তিনেক পর ওপারে গিয়ে নামলো সুজয়রা। বুড়ো লোকটার সব শেষে ডাঙায় নেমে তার হাতের দড়িটা ধরে টান দিল। দড়ির শেষে মাথায় উঠে এলো লামার একটা কঙ্কাল। একটুও মাংস লেগে নেই হাড়ের গায়ে। দেখে মনে হচ্ছে কেউ যেন সুনিপুণভাবে ছুরি দিয়ে হাড়ের গা থেকে মাংস চেঁচে ফেলেছে। খুব বেশি হলে মিনিট চারেক জলের নিচে ছিল প্রাণীটার দেহ। মাত্র এইটুকু সময়ের মধ্যে এত বড় প্রাণীর দেহ থেকে সব মাংস সরিয়ে ফেললো কে? বিল প্রথমে, তারপর সুজয় হঠাৎ খেয়াল করলো কঙ্কালটার পাঁজরে আটকে আছে ছোট আকৃতির চাঁদা মাছের মতো একটা মাছ। সূর্যের আলোতে সেটা চিকচিক করছে। কঙ্কালটার বুকের খাঁচায় আটকে আছে যে মাছটা সেটা উঠে এসেছে। তার ছোট্ট লেজটা তখনও মৃদু মৃদু কাঁপছে। ইলাপ্পা ব্যাপারটা খেয়াল করলেন। তারপর তিনি কঙ্কালটার কাছে ঝুঁকে পড়ে মাছটাকে বার করে আনলেন সুজয়দের ভালোভাবে মাছটাকে দেখানোর জন্য। ইলাপ্পার কঠিন আঙুলের চাপে মাছটার অবশিষ্ট প্রাণবায়ু বার হবার পর তিনি সাবধানে মাছটার মুখ ফাঁক করলেন। সুজয়রা দেখল মাছটার চোয়ালে সাজানো আছে খুদে খুদে তীক্ষ্ণ দাঁতের সারি। দাঁতগুলো ব্লেডের মতো ধারালো। দাঁতগুলো দেখবার পর ইলাপ্পা মাছটাকে ছুঁড়ে ফেলে কঙ্কালটার দিকে তাকিয়ে বললেন, পিরানা, রাক্ষসী মাছের ঝাঁক। এরপর তিনি বিলের দিকে তাকিয়ে বললেন, তুমি জলে পড়লে সময় লাগতো মাত্র 1.5 মিনিট। মাছটা দেখে আর ইলাপ্পার কথা শুনে এই নদী জঙ্গলের মৃত্যু কতটা ভয়ঙ্কর হতে পারে এই প্রথম তা প্রত্যক্ষ করতে পারল সুজয়রা। লামাটা যখন জলে পড়ে দাপাদাপি করছিল তখন যদি ভেলা থেকে কেউ নদীতে পড়ে যেত তাহলে তারও অবস্থা হতো এই কঙ্কালটার মতো। এপারে আগে চলে আসা লোক ইতিমধ্যে লামার পিঠে মালপত্র বাঁধাচাঁদা শুরু করেছে। যে লগি ঠেলছিল সেও গিয়ে হাত লাগালো তাদের সঙ্গে। শুধু সেই বুড়ো লোকটা একটু দূরে তাকিয়ে রইল নদীর পাড়ে পড়ে থাকা তার লামার কঙ্কালের দিকে। সুজয়ের পাশে দাঁড়িয়ে সুজান একবার শুধু বলল, ওই লামাটারই পিঠে চড়েছিলাম আমি। সুজয় সস্নেহে তার কাঁধে হাত রাখলো। কিছুক্ষণের মধ্যেই মালপত্র তোলা হয়ে গেলে লামাগুলোর পিঠে দুধারে শুধু সেই লম্বা কাঠের বাক্স দুটো পড়ে রইল মাটিতে। হুইকো বাক্স দুটোর ডালা খুলে তার মধ্যে থেকে যা বার করলো তা দেখে চমকে উঠলো মার্কেস, সুজয় আর বিল। রাইফেল দুটো করে মোট 4টে।
আর তার সাথে কার্তুজ বেল্ট। সেগুলো দেখে মার্কেস পিঞ্চিওকে বললেন, রাইফেল সঙ্গে এনেছেন কেন? এগুলো কি ইনকা পুরোহিতের সম্পত্তি? এসবের অনুমতিপত্র আছে তো? পিঞ্চিও বললেন, না, রাইফেলগুলো ইলাপ্পার সম্পত্তি নয়, তবে তারই পরামর্শে হুইকো জিনিসগুলো সংগ্রহ করেছে। ইনকা পুরোহিত বলছেন, বন্য জন্তু বা অসভ্য উপজাতিরা যদি আমাদের আক্রমণ করে তাহলে তখন রাইফেলগুলো আমাদের কাজে আসবে। এরপর একটু থেমে তিনি বললেন, আর অনুমতিপত্র বলতে আপনি যা বোঝাতে চাচ্ছেন তা আমাদের কাছে নেই। হুইকো হাত ভাড়ায় জিনিসগুলো এনেছে, এসবের লাইসেন্স হয় না। তবে আপনাদের ঘাবড়াবার কিছু নেই, এখানে নাকি এটাই দস্তুর। নদীর এপারে কোনো বনরক্ষী রাইফেলের লাইসেন্স দেখতে আসবে না। ফেরার সময় হুইকো নিজ দায়িত্বে জিনিসগুলো জঙ্গলের বাইরে নিয়ে জায়গা মতন ফেরত দিয়ে আসবে। আমাদের কোনো ঝামেলায় পড়তে হবে না। প্রফেসর তার কথা শুনে গম্ভীরভাবে বললেন, তার মানে অস্ত্রগুলো বেআইনি? আপনি যাই বলুন, এই কাজটা কিন্তু ঠিক হয়নি। কোনো অজুহাতেই আইন ভাঙা ঠিক নয়। আমি কিন্তু এসবের কোনো দায়িত্ব নিতে রাজি নই। পিঞ্চিও কোনো উত্তর দিলেন না তার কথায়। কিছুক্ষণ সবাই চুপচাপ থাকার পর বিল হঠাৎ বলল, কিন্তু রাইফেল চালাবে কারা? পিঞ্চিও এবার বললেন, আমাদের সঙ্গে আসা লোকগুলো। ওরা শুধু লামাওলাই নয়, ওরা রাইফেল চালাতেও জানে। বলতে পারেন ওরা আসলে আমাদের রক্ষী। পিঞ্চিওর কথা শুনে মার্কেস গম্ভীর স্বরে বললেন, ও, ব্যাপারটা বুঝলাম। রাইফেল আর কার্তুজগুলো বের করার পর হুইকো 3 জন লামাওলার হাতে 3টে রাইফেল কার্তুজ তুলে দিল। তারপর নিজেও একটা রাইফেল আর কার্তুজের বেল্ট গলায় ঝুলিয়ে উঠে দাঁড়ালো। এরপর যাত্রা শুরু করলো। আগে ইলাপ্পার নির্দেশ মতো সুজানকে তুলে দেওয়া হলো একটা লামার পিঠে ঝুলতে থাকা মালপত্রর খাঁজে। প্রথমে ইলাপ্পা আর তার সঙ্গে লামার বাচ্চাটা, তারপর একজন লামাওলা বা রক্ষী সুজানের লামাটা নিয়ে, মাঝে সুজয়রা 3 জন, আর তারপর অন্য ভারবাহী পশুগুলো নিয়ে অন্য 3 জন। এভাবেই তারা প্রবেশ করলো সেই জঙ্গলের মধ্যে। কি গহীন অরণ্য! বিরাট বিরাট গাছ অনেক উঁচুতে উঠে গিয়ে যেন আকাশকে ছুতে চাইছে। পাশাপাশি কয়েকটা গাছ আবার অনেক জায়গাতে মাথার উপর মিলে মিশে গিয়ে চাঁদোয়ার সৃষ্টি করেছে। সেসব জায়গাতে মাটিতে সূর্যালোক এসে পৌঁছায় না। সেখানে গাছের মোটাসোটা গাছের গুড়িতে শতাব্দী প্রাচীন শ্যাওলারা পুরো আস্তরণ করে রেখেছে। গাছের নিচে স্তূপীকৃত হয়ে আছে পচা পাতার রাশি। এছাড়া ছোট ছোট ঝোপ জঙ্গল তো আছেই, সেগুলো ভেঙেই চলতে থাকলো সুজয়রা। ধীরে ধীরে যত তারা বনের ভিতর প্রবেশ করতে লাগলো ততই ঘন হতে থাকলো অরণ্য। এই যেন এক অন্য পৃথিবী। কত প্রাচীন গাছ তাদের থেকে ঝুলছে, কত বিচিত্র ধরনের লতা। কোনো কোনো লতা নৌকার কাছির মতো মোটা, বিচিত্র তাদের বর্ণ, সবুজ, হলুদ, কালো, লাল। সেসব দেখতে দেখতে এগোলো সকলে। মাঝে মাঝে জঙ্গলের ভিতর থেকে ভেসে আসছে নানা ধরনের শব্দ। সেই শব্দ সন্দেহজনক মনে হলে দাঁড়িয়ে পড়ছেন ইলাপ্পা। তার পেছনে থেমে যাচ্ছে অন্যরা। ইনকা পুরোহিত শব্দের প্রকৃত সম্বন্ধে নিশ্চিত হলে তবেই আবার চলা শুরু হচ্ছে। আস্তে আস্তে নানা ধরনের জীবজন্তুও চোখে পড়তে লাগলো সুজয়দের। গাছের গুড়ি আঁকড়ে ঝুলতে থাকা স্লথ, ঝোপ জঙ্গল ভেঙে ইঞ্জিনের মতো ছুটে যাওয়া টেপির, লামা পরিবারেরই অন্যতম সদস্য বন্য ভিসুনিয়া, এছাড়া নানা ধরনের অচেনা ছোট ছোট প্রাণী। একবার হরিণ আর ক্যাঙ্গারুর সঙ্গেও মিল আছে। এই জাতীয় একটা ছোট প্রাণী দেখতে পেয়ে বিল সুজয়কে বলল, এই প্রাণীটার নাম হলো অপসাম। বইতে ওর ছবি আমি দেখেছি। অপসাম দ্বিগর্ভ প্রাণী। দ্বিগর্ভ অর্থাৎ এই ক্যাঙ্গারু গোত্রের প্রাণী অস্ট্রেলিয়া মহাদেশ ছাড়া অন্য কোথাও দেখা যায় না। লক্ষ লক্ষ বছর আগে দক্ষিণ আমেরিকা যে অস্ট্রেলিয়া মহাদেশের সঙ্গে যুক্ত ছিল, এখানে অপসামের উপস্থিতি তার প্রমাণ দেয়। তার কথা শুনে সুজয় বলল, জীবজন্তু আর জঙ্গলের কথা শুনলেই মানুষের প্রথমে মনে হয় আফ্রিকার কথা। এখানেও তো দেখছি তার চেয়ে কম কিছু নেই। বিল বলল, হ্যাঁ, ঠিক কথা। এসব অঞ্চলের জঙ্গল সম্বন্ধে আমার কিছু পড়াশোনা আছে। দক্ষিণ আমেরিকার জঙ্গলে এমন অনেক প্রাণী আছে যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। লামা, টেপির, ভিসুনিয়া তো আছেই, আছে আন্দিজের পুমা, ব্রাজিলের কালো বাঘ, পিনানার মতো রাক্ষসে মাছ, অ্যানাকোন্ডার মতো বৃহত্তম সর্প, এমনকি রক্তচোষা বাদুড় অর্থাৎ ভ্যাম্পায়ারও আছে এখানে। ভ্যাম্পায়ারের কথা শুনে সুজয় একটু অবিশ্বাসের সুরে বলল, সে কি? ব্রাম স্টোকারের ড্রাকুলা গল্প তো পড়েছি, সেই ট্রান্সভেনিয়ার বাসিন্দা। বিল হেসে বলল, না, তোমরা গল্পে পড়া বিষয়টা ঠিক নয়। ব্রাম স্টোকার তার কাহিনীর প্রয়োজনে ভ্যাম্পায়ারকে রোমানিয়া, ট্রান্সলভেনিয়ার পটভূমিতে নিয়ে গেছিলেন। আদতে দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় অঞ্চলে এদের বাস। ইকুয়েডর, পেরু ও ব্রাজিলের কিছু কিছু বনে এদের দেখা মেলে। সুজয় শুনে বলল, ধন্যবাদ বিল। আমার মনে অনেক দিন ধরে রাখা একটা ভ্রান্ত ধারণা তুমি ভেঙে দিলে। চলতে থাকলো সুজয়রা।
জঙ্গল যেন ক্রমশই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে তাদেরকে। কখনো মাথা সমান উঁচু ঝোপ জঙ্গল সাফ করে, কখনো আবার কোনো রকমে মোটা গাছের গুড়ি ফোকর গলে এগোতে থাকলো তারা। সবচেয়ে অসুবিধা হচ্ছিল ভারবাহী প্রাণীগুলোকে নিয়ে। মাঝে মাঝেই গাছের ওপর থেকে নেমে আসা লতা গুল্মে আটকে যাচ্ছিল তারা। একজন বন্দুকধারী ছুরি দিয়ে লতা কেটে মুক্ত করছিল তাদের। সময়ও এগোতে থাকলো। বেলা 12টা নাগাদ খাবার আর বিশ্রামের জন্য থামতে হলো সবাইকে। খাবার খেয়ে একটু বিশ্রাম নেবার পর যাত্রা শুরুর আগে ইলাপ্পা জানালেন এবার একটু দ্রুত চলতে হবে। এই জঙ্গলের শেষে একটা বিরাট জলা আছে। সন্ধ্যার আগে সেই জলা পার হয়ে ওপাশের জঙ্গলে পৌঁছাতে হবে। আবার শুরু হলো চলা। সেই একই বিরাট গাছের জঙ্গল, মানুষ সমান উঁচু ঝোপঝাড়, আধো অন্ধকার পথ। অবশ্য পথ বলতে যা বোঝায় তা কিন্তু নেই। ইনকা পুরোহিত সবার আগে আগে যেভাবে হাঁটতে থাকলেন, অন্যদের কাছে সেটাই হলো পথ। অতি কষ্টে আদিম মহিরুহদের নাগপাশ ভেদ করে এগোতে এগোতে একসময় সুজয়ের মনে হতে লাগলো এই মহারণ্য মনে হয় কোনোদিন শেষ হবে না। কিন্তু এই অরণ্য একসময় শেষ হলো। ঘন্টা তিনেক পর ফিকে হয়ে এলো জঙ্গল। ডালপালার চাঁদোয়া ছেড়ে বেরিয়ে তারা উপস্থিত হলো এক উন্মুক্ত স্থানে। সামনে একটা বিরাট জলাজমি, স্থানে স্থানে ডোবা, পচা জলে পুরু শ্যাওলার আস্তরণ। মাঝে মাঝে কিছু দূরে দাঁড়িয়ে কয়েকটা মাঝারি আকৃতির ন্যাড়া গাছ, ঠিক যেন মূর্তিমান প্রেতের মতো জল পাহারা দিচ্ছে তারা। জলার ওপাশে আকাশে যেখানে মাটির সঙ্গে মিশেছে, সেখানে একটা কালো রঙের মোটা রেখা। উত্তর দক্ষিণে বিস্তৃত জঙ্গল। জলা পার হয়ে ওই জঙ্গলেই প্রবেশ করতে হবে সুজয়দের। সুজয়রা যে জঙ্গল থেকে বাইরে এলো, সে জঙ্গল আর জলার মধ্যে ছোট্ট জমিটা পুরোটাই কাদামাখা। নানা ধরনের জন্তুর পায়ের ছাপ আঁকা হয়েছে কাদা মাটিতে। এখানে জল খেতে আসে ওরা। জঙ্গল ছেড়ে বেরিয়ে জলার সামনে এসে দাঁড়াতে ইনকা পুরোহিত। তারপর সুজয়দের দিকে তাকিয়ে বললেন, একজনের পর একজন এভাবে সার বেঁধে এগোবো আমরা। যাদের হাতে বন্দুক আছে তারা থাকবে দুপাশে। পিঞ্চিও হুইকোকে জিজ্ঞাসা করলেন, ডোবাগুলো কত গভীর? সে জবাব দিল, কোথাও হাঁটু সমান, কোথাও আবার কোমর পর্যন্ত। তার উত্তর শুনে পিঞ্চিও বললেন, তাহলে তো বিশেষ চিন্তার কিছু নেই, কি বলো? হুইকো তার কথার কোনো উত্তর দিল না, কিন্তু ইনকা পুরোহিত কেমন যেন একটা অদ্ভুত হাসলেন পিঞ্চিওর কথা কানে যেতে। এরপর তিনি মার্কেজের উদ্দেশ্যে বললেন, বাচ্চাটাকে লামার পিঠে রাখা যাবে না, জলায় পড়ে গেলে বিপদ হবে, ওকে কাঁধে নিতে হবে। ইলাপ্পার কথা শুনে বিল প্রফেসরকে বলল, ঠিক আছে, আমি সুজানকে কাঁধে নিয়ে নিচ্ছি। এই বলে সে সুজানের দিকে এগোতে যেতেই একটা অদ্ভুত কাণ্ড করলেন ইলাপ্পা। তিনি নিজেই এগিয়ে এসে সুজানকে লামার পিঠ থেকে ছো মেরে তুলে নিলেন নিজের কাঁধে। ইনকা পুরোহিত এরপর সুজানকে শক্ত করে কাঁধে ধরে পা বাড়ালেন জলার দিকে। সুজানের দিকে তাকিয়ে সুজয় বুঝতে পারলো সে বেশ ভ্যাবাচাকা খেয়ে গেছে। ইলাপ্পার কথা মতো তার পেছন পেছন সার বেঁধে সুজয়রা নেমে পড়লো জলাতে। তাদের দুপাশে রইল লামা সহ বন্দুকধারীরা। হুইকো ঠিকই বলেছে, জল কোথাও হাঁটু সমান, কোথাও কোমর অবধি, জলের নিচে পাঁক ভর্তি। পা বসে যাচ্ছে সুজয়দের। মাঝে মাঝে কোনো কোনো জায়গায় ঢিপির মতো একটা উঁচু জমি, সেখানে দাঁড়িয়ে থাকা নিঃসঙ্গ পাতাহীন গাছ। এরকমই একটা গাছের পাশ দিয়ে যাবার সময় সুজয় দেখতে পেল পাতাহীন গাছের ডালে হলুদ রঙের ফিতের মতো বেশ কয়েকটা সাপ জড়িয়ে আছে। তা দেখে সে বিলের দৃষ্টি আকর্ষণ করে বলল, ওই দেখো বিল। কয়েক মুহূর্ত সেদিকে তাকিয়ে বলল, বোরা প্রজাতির সাপ, ভয়ঙ্কর বিষধর, কামড়ালেই সাক্ষাৎ মৃত্যু। গাছের মধ্যে যখন আছে তখন এই ডোবাগুলোর মধ্যেও আমরা দেখতে পাচ্ছি না। তার কথা শুনে শিউরে উঠল সুজয়। জলায় হাঁটতে হাঁটতে খালি তার মনে হতে লাগলো জলের নিচে তার ডুবে থাকা পায়ে কি যেন জড়িয়ে যাচ্ছে। ভয়ে ভয়ে এগোতে লাগলো সুজয়। তাদের কাউকে সাপে না কামড়ালেও একটা দম বন্ধকর ঘটনা কিন্তু সেখানেই ঘটলো। 1 ঘন্টা পর জলাটা যখন প্রায় পার হয়ে এসেছে, চোখে পড়ল ওপাশের গহীন অরণ্য। সুজয়ও মনে মনে ভাবছে, যাক, সাপের ফাঁড়াটা কেটে গেল। ঠিক এমন সময় লাঠির আগায় বসা কণ্ডরটা হঠাৎ কর্কশ্বরে ডেকে উঠল জলার একদিকে তাকিয়ে। সুজয়রা তখন কোমর সমান পাঁক জলে। পাখির চিৎকার শুনে হঠাৎই দাঁড়িয়ে পড়লেন ইনকা পুরোহিত। তার পিছনে দাঁড়িয়ে পড়ল অন্যরাও। চারপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে তাকাতে ইলাপ্পার দৃষ্টি এসে থেমে গেল এক জায়গাতে। পাখিটাও তাকিয়ে আছে ওদিকেই। ইলাপ্পার দৃষ্টি অনুসরণ করে সুজয়রাও তাকালো সেদিকে। সুজয় দেখতে পেল তারা যেখানে দাঁড়িয়ে আছে তার থেকে হাত 50 দূরে একটা কোনাকুনি ডোবার জলে ভাসছে একটা শ্যাওলামাখা গাছের গুড়ি। একটু ভালো করে লক্ষ্য করলো সুজয়রা। তারপর মনে হলো গুড়িটা যেন ভাসতে ভাসতে তাদের দিকেই আসছে। হঠাৎ ইলাপ্পা সেটা দেখেই চাপা স্বরে কি যেন বললেন সুজয়দের সামনে দাঁড়িয়ে থাকা একজন রাইফেলধারীকে। সে লোকটাও তাকিয়েছিল সেদিকে। ইনকা পুরোহিতের কথা কানে যাওয়া মাত্রই লোকটা দ্রুত তার রাইফেলটা খুলে নিল তার কাঁধ থেকে। তারপর সেই গাছের গুড়িটাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দিল। গুলির শব্দে কেঁপে উঠল চারদিক। কন্দরটা ভয় পেয়ে কর্কশ একটা ডাক ছেড়ে উড়ে গেল। গুলিটা সম্ভবত গাছের গুড়ির গায়ে লাগলো না, তার পাশের একটু জলে ছিটকে
ছিটকে উঠল, কিন্তু তার পর মুহূর্তে সেই গাছের গুঁড়িটা একটু নড়ে উঠে মাথা তুলল। সুজয়রা যেখানে দাঁড়িয়ে আছে তার তুলনায় প্রাণীটা যেখানে রয়েছে সেখানকার জল মনে হয় কম, কারণ তার সামনের দুটো পায়ে ভর দিয়েই সম্ভবত মাথা তুলে সুজয়দের দেখছে সে, একটা চ্যাপ্টা ধরনের মুখোলা কুমির। বিল সুজয়দের কানের কাছে ফিসফিস করে বলল, কে ম্যান। মুহূর্ত মাত্র সময়ের ব্যবধান, এরপরেই গুলিটা চালালো হুইকো। অব্যর্থ লক্ষ্য, গুলিটা গিয়ে বিঁধল প্রাণীটার টাগরাতে। তার পর মুহূর্তে সেখানকার জলে তোলপাড় শুরু হলো, লাল হয়ে উঠল সেখানকার জল। সুজয়রা দেখতে পেল আরও বেশ কয়েকটা সবুজ গুঁড়ি প্রথমে ভেসে উঠল যে জায়গাতে জল ছিটকচ্ছে তার আশেপাশে। তারপর তারা দ্রুত এগিয়ে গেল সেই হতভাগ্য কেম্যানটার দিকে। প্রচণ্ড একটা হুড়ুহুড়ি শুরু হলো জঙ্গলের মধ্যে, জলের মধ্যে। আকাশের দিকে ছিটকে উঠতে লাগলো জল। ইলাপ্পার সময় নষ্ট করলেন না। সুজানকে কাঁধে নিয়ে তিনি দ্রুত এগোতে লাগলেন ডাঙার দিকে। সতীর্থর মাংস দিয়ে ভোজ সারলে কেম্যানগুলো। এর কিছুক্ষণ মধ্যেই ডাঙায় উঠে এলো সবাই। সুজয়দের সারা দেহ জল কাদায় মাখামাখি। জঙ্গলের চেয়ে জল পার হতে যেন অনেক বেশি পরিশ্রম হলো তাদের। ওপরে উঠেই ভেজা অবস্থায় মাটিতে বসে পড়লেন পিঞ্চিও আর মার্কেস। কন্ডরটা আকাশে চক্কর কাটছিল, সে আবার এসে বসল লাঠির মাথায়। সুজয় কেম্যানের ঘটনাটা ঘটার পর পাখিটার ব্যাপারে একটা জিনিস বুঝতে পেরেছে। কন্ডরটা নিছক ইলাপ্পার শখের পোষ্য নয়, লাঠির মাথায় বসে পাখিটা নজরদারেরও কাজ করে। শকুন জাতীয় পাখিদের দৃষ্টিশক্তি প্রখর হয়, বহু দূরের জিনিস দেখতে পায় তারা। সুজয়ও ক্লান্তিতে মাটিতে বসে পড়তে যাচ্ছিল, কিন্তু ইনকা পুরোহিত আকাশের দিকে তাকিয়ে বললেন, সূর্য ডুবতে দেরি আছে এখনো, থামলে চলবে না। অগত্যা বসা হলো না সুজয়দের। ইলাপ্পা সুজানকে নামিয়ে দিলেন লামার পিঠে, তারপর ঘাস জমি ভেঙে এগোলেন জঙ্গলের দিকে, আর তার পিছনে আমরা অন্যরা। এই বনও আগের মতোই গহীন, চারপাশে মহাবৃক্ষরাজি, গাছের মাথার উপর থেকে নেমে আসা বড় বড় লতা ঝোপঝাড়। তবে একটা পার্থক্য আছে, নদী পার হবার আগে বনের ভেতর অবিশ্রান্তভাবে নানা পাখির ডাক শুনতে পাচ্ছিল তারা, কিন্তু এই অরণ্য যেন একদম নির্জুম নিঃশব্দ। ঘণ্টাখানেক চলার পরও কোনো পশু পাখি চোখে পড়ল না। অবশেষে একসময় সূর্য ঢলে পড়ল। জঙ্গলের মধ্যে একটা ফাঁকা মতন জায়গাতে তাঁবু ফেলার নির্দেশ দিলেন ইলাপ্পা। তাঁবু খাটানোর সঙ্গে সঙ্গে পরিশ্রান্ত দেহে সুজয়রা গিয়ে ঢুকলো তার মধ্যে। তারপরেই তারা শুয়ে পড়ল। রাতে খাওয়া সেরে তাঁবুর বাইরে এলো বিল আর সুজয়। একটু দূরে বিরাট অগ্নিকুণ্ডের কাছে বসে থাকলেন পিঞ্চিও আর হুইকো। সুজয়রা সেখানে গিয়ে দাঁড়াতে পিঞ্চো জিজ্ঞাসা করলেন, প্রফেসর কই, শুয়ে পড়লেন? অগ্নিকুণ্ডের পাশে বসার পর সুজয় বলেন, হ্যাঁ, বৃদ্ধ মানুষ, ওরই বেশি পরিশ্রম হচ্ছে। বিল সুজয়ের পাশে বসে হুইকোকে বললেন, এই জঙ্গলে শেষেই তো মাচাকুয়ে নদী, তাই না? হুইকো বললেন, হ্যাঁ, তবে যাবার পথে আমরা কিন্তু থামবো না, সোজা নদী পেরোবো। আমি যেখানে কিরকমকু দেখেছিলাম সে জায়গা নদী পার ধরে বেশ কিছুটা উত্তরে। ইনকা নগরী দেখে ফেরার পথে আমি সেখানে নিয়ে যাব। বিল বলল, জায়গাটা তুমি চিনতে পারবে তো? হ্যাঁ, পারবো, জবাব দিল হুইকো। চারপাশে তাকালো সুজয়। ইলাপ্পা মনে হয় তাঁবুর ভেতরে, তাকে দেখা গেল না। কিছু দূরে অগ্নিকুণ্ডের পাশে জটলা করছে তিনজন বন্দুকধারী, আর যার লামা পিরানার পেটে গেছে সেই লোকটা একপাশে হাঁটুতে মুখ গুজে বসে আছে। বুড়ো লামাওয়ালা মনে হয় তার লামার শোক কাটিয়ে উঠতে পারেনি। সারাটা পথ সে চুপচাপ সবার পেছনে হেঁটেছে। কিছুক্ষণ অগ্নিকুণ্ডের ধারে বসে থাকার পর বিল সুজয়কে বলল, শুনতে পাচ্ছ? মেঘ ডাকছে, রাতে মনে হয় বৃষ্টি নামবে। সুজয় এবার শুনতে পেল গুরু গুরু মেঘ গর্জন অনেক দূর থেকে ভেসে আসছে। সে বলল, হ্যাঁ, পাচ্ছি। তাদের কথা শুনে হুইকো বলল, আপনারা যাকে মেঘ গর্জনের শব্দ ভাবছেন তা আসলে অসভ্য উপজাতির ঢাকের শব্দ। জঙ্গলে যে বাইরের মানুষ প্রবেশ করেছে তা টের পেয়েছে ওরা, তাই ঢাক বাজিয়ে তাদের সঙ্গীদের বার্তা পাঠাচ্ছে। এভাবেই জঙ্গলে খবর আদান প্রদান চলে। বিল প্রশ্ন করলো, ওরা কি আমাদের আক্রমণ করতে পারে? হুইকো তার পাশে মাটিতে নামিয়ে রাখা রাইফেলটা তুলে নিয়ে বলল, হ্যাঁ, পারে। যদি ওদের মনে হয় আমরা ওদের ক্ষতি করতে এসেছি, অথবা যদি ওদের আমাদের চামড়ার দরকার হয়। শেষের কথাটা বলে দাঁত বের করে হাসলো সে। আমাদের চামড়ার দরকার হয় মানে? বিল জানতে চাইলো। হুইকো জবাব দিল, ওরা মানুষের চামড়া দিয়ে এক ধরনের ঢাক বানায়, তার নাম রুনিটিনি। ওরা এত সুন্দর মানুষের গায়ের চামড়া ছাড়ায় যে তা শুকিয়ে বোতাম লাগিয়ে জামার মতো গায়ে দিতে পারবেন। বিল আর সুজয় চমকে উঠল তার কথা শুনে। মার্কেজ এবার তাদের উদ্দেশ্যে বললেন, তবে আমাদের ভয়ের কিছু নেই। ইলাপ্পা বলে দিয়েছেন আমাদের লোকেরা বন্দুক নিয়ে রাতে জেগে তাঁবুর বাইরে পাহারা দেবে।
মার্কেজের থেকে বিদায় নিয়ে এরপর তাঁবুতে ফিরে গেল সুজয়রা। প্রফেসর আর সুজান আগেই শুয়ে পড়েছে, তারাও ফিরে শুয়ে পড়ল। বিল ঘুমিয়ে পড়ল, কিন্তু সুজয়ের ঘুম এলো না। তার মনে হতে লাগলো বাইরে সেই ঢাকের শব্দ যেন ক্রমশই বেড়ে চলেছে। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সব দিক দিয়ে যেন গুরু গুরু দ্রিমিদ্রিমি শব্দ ভেসে আসছে। তারা অনেকে যদি একসঙ্গে আক্রমণ করে তাহলে 4টে রাইফেল কি তাদের ঠেকিয়ে রাখতে পারবে? এসব কথা ভাবতে ভাবতে সুজয় একসময় ঘুমিয়ে পড়ল। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল সুজয়ের। মনে হলো কে যেন মৃদু ধাক্কা দিচ্ছে তাকে। তাহলে কি সেই অসভ্য জাতিরা তাঁবু আক্রমণ করতে এসেছে? কম্বল মুড়ি দিয়ে উঠে বসলো সুজয়। তার সামনে দাঁড়িয়ে একটা মূর্তি, তাকে চিনতে পারলো সুজয়। তাদের সঙ্গে আসা বুড়ো লামাওলাটা। সুজয় তার দিকে তাকাতেই লোকটা তাঁবুর বাইরে একবার তাকিয়ে নিয়ে ঠোঁটে আঙুল দিয়ে চুপ করতে বলল তাকে। সুজয় শুয়েছিল তাঁবুর দরজার কাছাকাছি, তারপর অন্যরা সার বেঁধে শুয়ে আছে। বুড়ো লোকটা হাঁটু মুড়ে সুজয়ের পাশে বসলো। তারপর সুজয়ের কানের কাছে মুখ এনে চাপা সরে কি যেন বলতে শুরু করলো। সে ভাষার বিন্দু বিসর্গ বোধগম্য হলো না তার। সুজয় প্রফেসরকে ডাকতে যাচ্ছিল, ঠিক সেই সময় তাঁবুর বাইরে কার যেন গলার শব্দ শোনা গেল। সেই শব্দ কানে যেতেই বুড়োটা কথা বন্ধ করে হঠাৎ উঠে দাঁড়ালো। তারপর তাঁবুর বাইরে উঁকি মেরে একবার দেখে সন্তর্পণে তাঁবুর বাইরে বেরিয়ে গেল। ঘুম চোখে কিছুক্ষণ বসে থাকার পর আবার শুয়ে পড়ল সে। রাতটা নিরুপদ্রবেই কাটলো, কিন্তু ভোরবেলা তাঁবু গুটিয়ে যাত্রা শুরুর মুহূর্তে একটা গোলযোগ বাঁধল। দাঁড়িয়ে পড়ল সেই বৃদ্ধ লামাওলা। সে এগোতে রাজি নয়, ফিরে যেতে চায়। ইলাপ্পা, পিঞ্চিও, হুইকো সহ অন্য লোকগুলো বুড়োটাকে ঘিরে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলতে শুরু করলো। সুজয়, মার্কেজ আর বিল সুজানকে নিয়ে একটু দূরে দাঁড়িয়ে রইল। সুজয়ের মনে পড়ে গেল গত রাতের ঘটনাটা। ব্যাপারটা শুনে মার্কেজ বেশ আশ্চর্য হলেন। বিল চাপা স্বরে বলল, লোকটা কি তাহলে আমাদের কোনো গোপন ব্যাপার বলতে এসেছিল? নইলে ও চুপি চুপি আমাদের আসবে কেন? প্রফেসর তার কথার জবাবে কি একটা বলতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় একটা ঘটনা ঘটলো। সেই বুড়ো সম্ভবত কিছুতেই আর এগোতে রাজি হচ্ছিল না। সমানে তর্ক করছিল অন্যদের সঙ্গে। সময় নষ্ট হচ্ছে দেখে ইলাপ্পার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। একটা দুর্বোধ্য চিৎকার করে তিনি এক ধাক্কায় লোকটাকে মাটিতে ফেলে দিয়ে পাশের একজনের রাইফেল টেনে নিয়ে সেটা তাক করলেন লোকটার বুকের দিকে। একটা ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে বুঝতে পেরে বিল তীরের মতো সেখানে ছুটে গিয়ে ভিড় ঠেলে ভিতরে ঢুকে আড়াল করে দাঁড়ালো বুড়োটাকে। সুজয়ও দৌড়ে গেল সেখানে। বিল ওভাবে দাঁড়িয়ে পড়াতে তার দিকে অগ্নিদৃষ্টিতে তাকালেন ইনকা পুরোহিত। সুজয়ের ভয় হলো রাগের মাথায় বিলকেই না গুলি চালিয়ে দেন তিনি। ইতিমধ্যে প্রফেসরও সেখানে উপস্থিত হয়েছেন। পিঞ্চিও, হুইকো সবাই যেন হতভম্ব ঘটনাটা দেখে। বিলেরও একটা হাত কোমরের কাছে জামার নিচে। হাতটা ওখানে কেন তা অনুমান করতে পারল সুজয়। বিল আর ইলাপ্পা তাকিয়ে আছে পরস্পরের দিকে। এভাবে কয়েকটা মুহূর্ত কেটে যাওয়ার পর একসময় ইনকা পুরোহিত ধীরে ধীরে রাইফেলটা নামিয়ে নিয়ে বৃত্তের বাইরে বেরিয়ে এলেন। মাটিতে পড়ে থাকা বুড়ো লোকটা তখনও ভয়ে কাঁপছে। বিল হাত ধরে টেনে দাঁড় করালো তাকে। এর কিছুক্ষণের মধ্যেই যাত্রা শুরু হলো। বুড়োটাও চলতে শুরু করলো তাদের সঙ্গে। সেই ঝোপঝাড় ভেঙে গাছের গুড়ির ফাঁক গলে একই রকম পথ চলা। সুজয় খেয়াল করলো একজন রাইফেলধারী সবসময় সেই বুড়োটার পাশাপাশি হাঁটছে। সম্ভবত সে আগলে রাখছে তাকে। সুজয় পিঞ্চিওর কাছে জানতে চাইলো, বুড়ো লোকটা আমাদের সঙ্গে আসতে চাইছিল না কেন? উত্তরটা এলো হুইকোর কাছ থেকে। সে বলল, লামাটা নদীতে পড়ে যাবার পর ওর মাথা খারাপ হয়ে গেছে। ওর ধারণা ঘটনাটা অশুভ। আমরা আর এগোলে ভয়ঙ্কর কোনো বিপদ হতে পারে। এরপর কিছুটা স্বগতোক্তির সুরে সে বলল, আসলে চিমু প্রজাতির লোকগুলোই এরকম, ওকে সঙ্গে আনাই উচিত হয়নি। সুজয় বলল, এই লোকগুলো একই গোষ্ঠীর নয়? হুইকো জবাব দিল, না, অন্যরা সব কুয়েচুয়া গোষ্ঠীর। বিল প্রফেসর মার্কেজকে জিজ্ঞাসা করলো, চিমুরা কি ইনকাদেরই আর একটা গোষ্ঠী? তিনি বললেন, না, চিমু জাতি হলো পৃথক আন্দিয় জনগোষ্ঠী। চিমু এবং মোচে নামের আর এক জনগোষ্ঠীর ইতিহাস কিন্তু ইনকাদের চেয়েও প্রাচীন। এরা ছিল ইনকাদের প্রতিদ্বন্দ্বী। চিমুদের সঙ্গে বহু যুদ্ধ হয় ইনকাদের। শেষ পর্যন্ত অবশ্য তারা ইনকাদের বশ্যতা স্বীকার করতে বাধ্য হয়। 1000 থেকে 1470 খ্রিস্টাব্দের মধ্যে এই সভ্যতার চরম উৎকর্ষ লাভ করে। চিমুদের রাজধানী চানচান ছিল সে সময় দক্ষিণ আমেরিকার বৃহত্তম নগর। আপাদমস্তক পাখির পালকের সাজে সজ্জিত চিমুরা স্বর্ণ ও পাটারি শিল্পে উৎকর্ষ লাভ করেছিল। কুচকো মিউজিয়ামে এর বেশি কিছু নিদর্শন সংরক্ষিত আছে। এরপর মার্কেজ চলতে চলতে সুজয়ের উদ্দেশ্যে বলে যেতে লাগলেন চিমুদের ইতিহাস। তাই শুনতে শুনতে এগোতে লাগলো সুজয়রা। ঘণ্টা 5 এক নাগারে চলার পর হুইকো একসময় বলল, আমরা মাচাকুয়ো নদীর প্রায় কাছাকাছি চলে এসেছি এখন। তাই শুনে বিল উৎসাহিত হয়ে বলে উঠল, তাই নাকি? ভাগ্য যদি সুপ্রসন্ন হয় তাহলে হয়তো তার দেখা এখন যাত্রাপথেই মিলে যেতে পারে। এই বলে সে তার কিট ব্যাগের ভিতর থেকে একটা ছোট বায়নাকুলার বার করলো। মার্কেজ বিলের উদ্দেশ্যে বললেন, তোমার উদ্দেশ্য যেন সফল হয় তাই কামনা করি। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, এই জঙ্গলে একটা পাখিও চোখে পড়েনি আমার। তাহলে কি কেরাকুঙ্কু যেখানে থাকে সেখানে অন্য কোনো পাখি থাকে না? কথাটা বলে তিনি তাকালেন হুইকোর দিকে। হুইকো যেন মার্কেজ
মহারাজের কথাটা শোনেইনি এমন ভাব করে আগের মতোই হাঁটতে লাগলো। বিল মাঝে মাঝে তার বাইনাকুলারটা চোখে লাগিয়ে চারপাশ দেখার চেষ্টা করছে। হঠাৎ সে জিনিসটা চোখে লাগিয়ে বলল, গাছের ডালে সাদা কাপড়ের ফালি ঝুলছে কেন? এখানে কি মানুষ থাকে? তার কথাটা কানে যেতেই হুইকো দাঁড়িয়ে পড়ল বাইনাকুলারটার হাতে নিয়ে। এক ঝলক সেদিকে তাকিয়ে কি যেন একটা বলল ইলাপ্পার উদ্দেশ্যে। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লেন তিনি। সুজয়ও কাঁচের মধ্যে চোখ রেখে দেখল দূরে গাছের ডালের দিকে। হ্যাঁ, একটা সাদা রঙের লম্বা কাপড়ের ফালি যেন ঝুলছে গাছের ডাল থেকে। হুইকা ইনকো পুরোহিতের সামনে এগিয়ে গিয়ে তার সঙ্গে কি যেন আলোচনা করলো। তারপর সম্ভবত সন্দেহ নিরসনের জন্য একজন রাইফেলধারীকে সঙ্গে নিয়ে কিছু দূরে সেই গাছের দিকে এগোলো। অন্যরা একই জায়গায় দাঁড়িয়ে রইল। কৌতূহলবশত তাদের পিছু নিল বিল আর সুজয়। ঝোপঝাড় ভেঙে সেই গাছটা কাছাকাছি পৌঁছে থমকে দাঁড়িয়ে গাছের ডালে ঝুলতে থাকা জিনিসটার দিকে তাকালেন তিনি। দাঁড়িয়ে পড়ে সেদিকে তাকালো সুজয়রাও। কয়েক মুহূর্তের মধ্যে তারা বুঝতে পারলো তারা যেটাকে কাপড়ের ফালি বলে মনে করছিল সেটা আসলে বিরাট লম্বা একটা সাপের খোলস, অন্তত 15 ফুট লম্বা হবে। বিল অস্ফুট স্বরে সুজয়ের কানের কাছে বলল, অ্যানাকোন্ডা। ইনকা পুরোহিত ঝুঁকে পড়ে এক মুঠো মাটি তুলে নাকের কাছে নিয়ে শুকে বললেন, এক্ষুনি এখান থেকে আমাদের যেতে হবে, সাপটা ধারে কাছেই আছে। কথাটা বলার পর আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে দ্রুত পা চালালেন ফেরার জন্য। তার আগের জায়গায় ফিরে আসার পর ইনকা পুরোহিত দ্রুত পা চালাবার জন্য সকলকে নির্দেশ দিলেন। তার নির্দেশ মেনে তাকে অনুসরণ করলো সবাই। চলতে চলতে ইলাপ্পা সকলকে সাবধান করে দিয়ে বললেন, গাছের নিচ দিয়ে যাবার সময় সাবধান। বড় মাচাকুয়ে গাছের ওপর থেকে শিকারের ওপর লাফিয়ে পড়ে তাকে জড়িয়ে ধরে। তারপর তার পেশির প্রচণ্ড চাপে হাড়গোড় চূর্ণ করে মানুষকে মাথার দিক থেকে গিলতে শুরু করে। তার কথা শোনার পর গাছের মাথার দিকে তাকিয়ে চলতে লাগলো সবাই। সুজয়ের কানে এলো পিঞ্চোর চাপাসরি ইলাপ্পাকে বলছেন, আপনি এই পথটা বাছলেন কেন? এছাড়া কি অন্য কোনো পথ ছিল না? ইনকা পুরোহিত জবাব দেন, বড় মাচাকুই এই জায়গা ছেড়ে চলে গেছিল। আবার যে তাদের এখানে খাবারের ব্যবস্থা করে ডেকে আনা হয়েছে এই খবর আমি পাইনি। পিঞ্চিও তাকে জিজ্ঞাসা করলেন, ডেকে আনা হয়েছে মানে? তার একথার কোনো উত্তর দিলেন না ইনকা পুরোহিত। সতর্ক দৃষ্টিতে গাছের মাথার দিকে তাকিয়ে দ্রুত পা চালালেন। কিছুক্ষণের মধ্যেই তার উপস্থিত হলো মাচাকুয়ে বা সর্প নদীর ধারে। দুপাশে গহীন জঙ্গলের মধ্যে দিয়ে সাপের মতো এঁকে মেঁকে প্রবাহিত হয়েছে সর্প নদী। তবে এই নদী চওড়ায় খুব বেশি নয়। একটা গা ছমছমে পরিবেশ বিরাজ করছে চারপাশে। কোথাও কোনো শব্দ নেই, যেন কোনো অজানা আতঙ্কে গাছের পাতাও এখানে নড়ছে না। নদীর পাড়ে এক জায়গাতে গাছের গুড়ি তৈরি একটা নৌকা রাখা আছে। ইলাপ্পা সুজয়দের সঙ্গে আসা লোকগুলোর উদ্দেশ্যে বললেন, নৌকা নামাও, তাড়াতাড়ি এই জায়গা ছেড়ে যেতে হবে। দুজন লোক ঠেলে নৌকা জলে নামাতে লাগলো। বিল হুইকোকে জিজ্ঞাসা করলো, এখানে কোথায় কিরকমকু পাখি দেখেছিলে তুমি? বিলের কণ্ঠস্বর শুনে সে যে ভিতরে ভিতরে খুব উত্তেজিত তা বুঝতে পারলো সুজয়। প্রশ্ন শুনে হুইকো নদীর বাঁকের দিকে আঙুল তুলে দেখিয়ে বলল, ওই দিকে বেশ কিছুটা এগিয়ে। বাইনাকুলার দিয়ে সেদিকটা দেখতে দেখতে বিল বলল, এখন ওদিকে একটু যাওয়া যায় না? হুইকো জবাব দিল, এখন নয়, ফেরার পথে। বিল আরও কি একটা কথা বলতে যাচ্ছিল হুইকোকে, কিন্তু ততক্ষণে নৌকা নামানো হয়ে গেছে। ইলাপ্পা সুজয়দের উদ্দেশ্যে বলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এখানে দাঁড়ানো যাবে না। এই বলে তিনি এগোলেন নৌকার দিকে। তার কথা শুনে আর কিছু না বলে একটু অসন্তুষ্টভাবেই সুজয়দের সঙ্গে বিলও পা বাড়ালো সেদিকে। কোনো ধরনের নৌকা একটা লম্বা গাছের গুড়ির মধ্যে খোঁদল করা। ইনকা পুরোহিতের সঙ্গে সুজানকে সঙ্গে নিয়ে সুজয়রা, পিঞ্চিও আর হুইকো উঠে বসলো সেই খোঁদলের মধ্যে। সবশেষে নৌকায় তোলা হলো লামার বাচ্চাটাকে। আর জায়গা নেই। হুইকো নৌকা নিয়ে আবার এপারে ফিরে এলো। দ্বিতীয় দফায় ওপারে পৌঁছবে লামাগুলোকে নিয়ে বাকি চারজন। নৌকোতে তখন উঠে বসেছে সবাই। হুইকো লগি তুলে নিয়ে হাতে। ঠিক সেই সময় সুজান পাড়ের দিকে আঙুল তুলে দেখিয়ে বলল, ওটা কি? তার দৃষ্টি অনুসরণ করে সবাই দেখলো একটু আগে তারা যেখানে দাঁড়িয়ে ছিল তার হাত 15 দূরে জঙ্গলে গা ঘেঁষে নদীর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে পাথরের তৈরি প্রাচীন এক মানুষের মূর্তি। এতক্ষণ সুজয়রা সেটা খেয়াল করেনি। স্তম্ভাকৃতি মূর্তিটা অন্তত 20 ফুট হবে। বিকট দর্শন তার মুখ, পরনে প্রাচীন ইনকাদের পোশাক, আর সেই মূর্তিকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে পাথরের তৈরি এক মহাসর্প। তার ভয়াল মুখগহ্বর যেন গিলতে চলেছে মূর্তিটার মাথাটাকে। বেশ কিছু দড়ি দ্বারা আর কিছু ছেঁড়া কাপড়ের টুকরো ঝুলছে মূর্তির গা থেকে। সেসব অবশ্য পাথরের নয়, আসল। মূর্তিটা যে বেশ প্রাচীন তাতে সন্দেহ নেই। মার্কেজ ইলাপ্পার উদ্দেশ্যে বলল, এখানে এটা কিসের মূর্তি আপনি জানেন? এই মূর্তি তো আগে দেখিনি। ইনকা পুরোহিত জবাব দিলেন, ইনটিকে যারা মানে না সেসব লোকেদের দুভাবে শাস্তি দেয় প্রাচীন নগরীর ইনকারা। হয় সূর্যস্তম্ভে বেঁধে তাদের আগুনে পুড়িয়ে মারা হয়, অথবা নদী পার করে এখানে আনা হয়। এখানে আনা হয় মানে? পাশ থেকে প্রশ্ন করল বিল। পুরোহিত জবাব দিলেন, এখানে এনে অপরাধীকে বাঁধা হয় ওই স্তম্ভ মূর্তির সঙ্গে। তারপর তারা পায়ে ঢেলে দেওয়া হয় বাঁদর বা লামার কাঁচা রক্ত। রক্তের গন্ধে বাতাসে ভেসে ছড়িয়ে পড়ে জঙ্গলে, আর সেই গন্ধ পেয়ে এখানে ছুটে আসে বড় মাচাকুয়ে। আর তারপর একটু থেমে
তিনি আবার বললেন, বহু প্রাচীনকাল থেকে ব্যবস্থা চলে আসছে, মাঝে কিছুদিন অবশ্য বন্ধ ছিল, এখন আবার শুরু হয়েছে দেখছি। ইনকা পুরোহিতের কথা শুনে শিউরে উঠল সবাই। বিল বলল, তার মানে জায়গাটা মশান। এখন বুঝলাম কেন এই জঙ্গলে কোনো পশু পাখি চোখে পড়ল না। ইনকা পুরোহিতের ইশারাতে লগি ঠেলতে শুরু করলো হুইকো। পাড়ে দাঁড়িয়ে থাকা লোকগুলো তাকিয়ে রইল সে ভয়াল মূর্তির দিকে। নৌকো থেকে সুজয় বুঝতে পারলো তাদের চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে আতঙ্কের চিহ্ন। মিনিট 5 সময় লাগলো নদী পার হতে। সুজয়দেরকে পাড়ে নামিয়ে হুইকো কিছুক্ষণের মধ্যেই ওপারে পড়ে থাকা লোকগুলো আর ভারবাহী পশুদের নিয়ে ফিরে এলো। নৌকো থেকে এপারে পৌঁছে যেন হাঁপ ছেড়ে বাঁচল লোকগুলো। নতুন জঙ্গলের মধ্যে দিয়ে আবার শুরু হলো পথ চলা। আবার এই জঙ্গলের মধ্যে শোনা যেতে লাগলো পাখির ডাক। এক এক করে ছোটোখাটো পশু পাখিও চোখে পড়তে লাগলো। তবে এই জঙ্গলও কম গভীর নয়। মাঝে মাঝে এই ঝোপঝাড় কেটে এগোতে হচ্ছিল। মাঝে একবার খাবার খেয়ে নেওয়ার জন্য থামতে হলো, তারপর আবার চলা। বেলা 3টে নাগাদ জঙ্গলের মধ্যে বিশাল আকৃতির এক প্রাচীন তোরণের ধ্বংসাবশেষ দেখতে পেল সবাই। তার উপরে খিলান ধসে পড়েছে। মোটা মোটা বুনো লতার নিবিড় বেষ্টনীতে স্তম্ভ দুটো শুধু মাটির উপরে দাঁড়িয়ে আছে। গাছের ডালপালার চাঁদোয়ার ফাঁক দিয়ে শেষ দুপুরের আলো এসে পড়েছে সেখানে। স্তম্ভ দুটোর গায়ে খোদিত আছে ইনকা যোদ্ধার মূর্তি। পরনে পাথর খোদিত অদ্ভুত সাজ পোশাক, হাতে ধরা তরবারি জাতীয় অস্ত্র। একটা কণ্ডর ডানা মেলে বসে আছে মূর্তির মাথার ওপর। পাথরে ফুটে ওঠা তীক্ষ্ণ নখ আর ধারালো ঠোঁটের পাখিটা যেন ডানা মেলে আঁকলে রেখেছে তাকে। সুজয়রা বিস্মিত হয়ে এসে দাঁড়ালো সেই স্তম্ভ দুটোর সামনে। মার্কেজের অনুরোধে একজন লোক স্তম্ভর গা থেকে লতাপাতা একটু সরিয়ে দিতে স্তম্ভ বেদিতে চোখে পড়ল আশ্চর্য সব হুয়াকা। পুমা, লামা, কুমির ইত্যাদি নানা পশু পাখির ছবি খোদিত আছে সেখানে। মুগ্ধ চোখে সবাই দেখতে লাগলো সেই কারুকাজ। নিস্তব্ধতা ভঙ্গ করে ইনকা পুরোহিত ভাঙা ভাঙা ইংরেজিতে পিঞ্চিওকে বললেন, আমরা প্রাচীন নগরীর কাছাকাছি এসে পৌঁছে গেছি। একসময় এ পর্যন্ত বিস্তৃত ছিল সেই নগরী। প্রফেসর উৎসাহিত হয়ে ইলাপ্পাকে বলেন, তার মানে এটা নগরীর প্রবেশ তোরণ ছিল? আর কত সময় লাগবে সেখানে পৌঁছতে? ইনকা পুরোহিত একবার মাথার উপর তাকিয়ে নিয়ে বললেন, আলো থাকতেই পৌঁছাবো। সুজান হঠাৎ তার দাদুকে প্রশ্ন করলে, আমরা যেখানে যাচ্ছি সেখানে কি ইনকারা এখনো আছে? মার্কেস জবাব দিলেন, তারা তো এখন আর নেই, তাদের ঘরবাড়িগুলো আমরা দেখতে যাচ্ছি। মার্কেসের জবাব শুনে সবাইকে অবাক করে দিয়ে ইলাপ্পা এবার বললেন, না, কিছু মানুষ এখনো আছে সেখানে। ইন্তির উপাসক তারা। আজও খাঁটি ইনকা রক্ত প্রবাহিত হচ্ছে তাদের শরীরে। ওই নগরী, এই জঙ্গলের বাইরে তারা পা রাখে না কখনো। বাইরের পৃথিবীও তাদের কাছে কোনো খবর রাখে না। মার্কেজ ইনকা পুরোহিতের কথায় উৎফুল্ল হয়ে বললেন, তাই নাকি? এ তো অবিশ্বাস্য ব্যাপার, এতটা আমি আশা করিনি। এ কথা বলার পর তিনি ইলাপ্পাকে প্রশ্ন করলেন, আচ্ছা ওই লোকগুলো কি এখনো সে যুগে পড়েই আছে? ইনকা পুরোহিত বললেন, এখন তারা চাকা আর লোহার ব্যবহার জানে, কিন্তু অন্য সব কিছুই আগের মতোই আছে। একটা ব্যাপার সকলকে স্মরণ করিয়ে দিতে চাই, সেখানে তাদের রীতিনীতি মেনেই সবাইকে চলতে হবে। বিদেশিদের এমনিতে তারা নগরীতে প্রবেশ করতে দেয় না। আমি সঙ্গে আছি তাই, কিন্তু আমার কথা শুনে না চললে বিপদ হতে পারে। সকলে চুপচাপ শুনলেন ইনকা পুরোহিতের কথা। বিল বেশ কয়েকটা ছবি তুলল তোরণে। তারপর ইনকা পুরোহিতের সঙ্গে সবাই এগুলো প্রাচীন নগরের উদ্দেশ্যে। কিছুটা সময় এগোবার পর হঠাৎ দূর থেকে যেন ভেসে আসতে লাগলো ঢাকের শব্দ। প্রথমে ধীর লয়ে, তারপর দ্রুত ছন্দে বেজে চলেছে ঢাক। মার্কেজ ইলাপ্পাকে একটু শঙ্কিত হয়ে বললেন, ঢাক বাজাচ্ছে কারা? অসভ্য জঙ্গলিরা নাকি? ইনকা পুরোহিত বললেন, না, এটা পুমা টিনির শব্দ, পুমার চামড়া থেকে তৈরি ঢাক। আমাদের আগমন বার্তা পেয়ে গেছে নগরবাসীরা। নগরের বাইরে যারা গেছে এই ঢাক বাজিয়ে তাদের নগরে ফিরে আসতে বলা হচ্ছে। কিভাবে তারা এ খবর পেল? জানতে চাইল বিল। জঙ্গলে তাদের লোক ঘুরে বেড়ায়, তারাই কেউ দেখেছে আমাদের, জবাব দেন ইলাপ্পা। ইনকা পুরোহিত তার চলার গতি বাড়িয়ে দিলেন। প্রাচীন নগরীর কাছাকাছি পৌঁছে গেছে জানতে পেরে উৎসাহিত হয়ে সবাই তার সঙ্গে পা মেলালেন। বিল শুধু হুইকোকে একবার বলল, ফেরার পথে মাচাকুয়ো নদীর তীরে সেই জায়গাতে আমাকে কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে, ওই জন্যেই কিন্তু আমার এখানে আসা। বিলের কথা শুনে সম্মতিসূচক মাথা নাড়ল হুইকো। আরও 1 ঘন্টা চলার পর ক্রমশ ফিকে হয়ে আসতে লাগলো জঙ্গল। তারপর 3 দিনের যাত্রা শেষে তাদের চোখের সামনে ফুটে উঠল জঙ্গল ঘেরা প্রাচীন এক নগরীর ছবি। সুজয়রা এসে দাঁড়ালো প্রাচীন নগরীর প্রধান প্রবেশ তোরণের সামনে। বিশাল তোরণ, বয়সের ভারে সে কিছুটা জীর্ণ হলেও মহাকাল এখনো তাকে পুরোপুরি গ্রাস করে নিতে পারেনি। তোরণের মাথাতে 6টাওলা সূর্যমূর্তি আজও বর্তমান। তারা সেখানে উপস্থিত হতেই 2 জন দীর্ঘকায় বর্ষাধারী তোরণের আড়াল থেকে বেরিয়ে এলো। তাদের পরনে রঙিন ডোরাকাটা র্যাপারের মতো দেখতে রেশমের পোশাক, পায়ে কাঠের তৈরি জুতো, মুখমণ্ডলের কালো রঙে বিচিত্র উল্কি, ঠিক যেন তারা ছবির মানুষ। ইনকা পুরোহিত তাদের উদ্দেশ্যে কি একটা বলতেই তারা প্রথমে সম্ভ্রমে মাথা নোয়ালো তার প্রতি। তাদের একজন এগিয়ে এসে হাত নিল সাদা লামার বাচ্চার দড়িটা। এরপর রক্ষী 2 জনের পিছন পিছন সকলে প্রবেশ করলো নগরীতে।
একটা পাথর বিছানো সোজা রাস্তা চলে গেছে সামনের দিকে। চারপাশে ছোট ছোট টিলার উপর দাঁড়িয়ে আছে পাথরের তৈরি বাড়িঘর। বয়সের ভারে জীর্ণ তারা, ছাদহীন দেওয়াল ধসে পড়েছে। বহু শত বছর ধরে তারা পরিত্যক্ত বলেই মনে হয়। বেশ কিছু ছোট বড় পাথরের তৈরি স্তম্ভও চোখে পড়ছে পথের ধারে, কিন্তু কোথাও কোনো লোকজন নেই। অনেক দূরে দেখা যাচ্ছে একটা বিরাট স্তম্ভের শীর্ষদেশ। ইনকা রক্ষীরা তাদের নিয়ে চলল সেই স্তম্ভের দিকে। মার্কেস সেদিকে আঙুল তুলে দেখিয়ে ইলাপ্পার কাছে জানতে চাইল ওদিকে কি আছে। ইনকা পুরোই জবাব দিলেন ওটা হলো এই নগরীর প্রধান ইন্তিহুয়ানাতা। নগরবাসীরা সব ওখানেই বাস করে। আউকুইকানারা প্রাসাদও ওদিকে। সুজয় মার্কেসের জিজ্ঞাসা করলো আইকুইকন্যা মানে কি? প্রফেসর বলেন এই শব্দের একাধিক অর্থ। পুরোহিত, জাদুকর, ওঝা, কোনো কোনো সময় শাসনকর্তা অর্থেও শব্দটা ব্যবহৃত হয়। কথাটা বলার পর তিনি একবার ইনকা পুরোহিতকে জিজ্ঞাসা করলেন আচ্ছা এই নগরী কার সময় তৈরি হয়েছিল? টুপাক ইনকা ইপানকুই, সংক্ষিপ্ত জবাব দিলেন ইনকা পুরোহিত। মার্কেস সুজয়ের দিকে তাকিয়ে উৎসাহিতভাবে বলেন অর্থাৎ এই নগরী প্রায় 600 বছরের প্রাচীন। কাল ভোরবেলা উঠেই কিন্তু বেরিয়ে পড়তে হবে জায়গাটা দেখার জন্য। কিছুটা পথ ইন্তিহুয়ানা দিকে এগোবার পর আস্তে আস্তে দু একটা লোক চোখে পড়তে লাগলো। তাদের পরনে প্রাচীন আমলের পোশাক, মাথায় রং বেরঙের পালকের সাজ, পাথরের তৈরি অলংকার। সুজয়রাও যেমন তাদের দেখতে লাগলো, সেই লোকগুলো তেমন অবাক চোখে তাদের দিকে তাকিয়ে রইল। ইন্তিহুয়ানাতা চত্বরের কাছাকাছি পৌঁছতেই শেষ বিকেলের সোনালি আলোতে সূর্যস্তম্ভের বেদির ঠিক নিচে বেশ জমায়েত দেখতে পেল সুজয়। সেই জমায়েতের সামনেই উপস্থিত হওয়ার পর আরও একটা জিনিস চোখে পড়ল তাদের। ইন্তিহুয়ানাতা বেদিতে একজন জমকালো পোশাক পরা বিশাল বপু মাঝবয়সী লোক বসে আছে। মাথায় তার ছবির বইয়ে দেখা রেড ইন্ডিয়ানদের মতো পাখির পালকের বিরাট তাজ। গলায় ঝুলছে সবুজ পাথরের তৈরি অনেকগুলো মালা। ইলাপ্পাকে দেখে জমায়েত দুভাগে ভাগ হয়ে তাদের মাঝখানে দিয়ে বেদির দিকে যাবার জন্য রাস্তা করে দিল। বেদির ওপর বসে থাকা লোকটা উঠে দাঁড়ালো তাকে দেখে। সুজয়রা বুঝতে পারলো সম্ভবত এই লোকটাই এখানকার আউকুইকান্না। বেদির ঠিক নিচে উপস্থিত হওয়ার পর ইলাপ্পা অন্য সবাইকে নিচে দাঁড়াতে বলে হুইকোর হাতে কন্ডোর সমেত লাঠিটা ধরিয়ে দিয়ে দৃপ্ত ভঙ্গিতে বেদিতে উঠে পড়লেন। জমকালো পোশাক পরা লোকটা বেশ খাতির করে তাকে নিজের পাশে বসালো। ইনকা পুরোহিত আস্তে আস্তে কি যেন বলতে লাগলেন সেই লোকটাকে। সেই ইনকা পুরোহিতের কথা শুনতে শুনতে নিচে দাঁড়িয়ে থাকা সুজয়দের দিকে তাকিয়ে মাথা নাড়তে লাগলো। মার্কেস হুইকোকে জিজ্ঞাসা করলো এই লোকটাকে। সে জবাব দিল ওর নাম কুইলো, প্রাচীন নগরীর প্রধান পুরোহিত ও শাসনকর্তা। বিল চাবাসরে মার্কেসকে বলল শাসনকর্তার দরবারে বেশ খাতির দেখছি ইনকা পুরোহিতে। মার্কেস বলেন কুস্কো মন্দিরের পুরোহিতরা হলেন পুরোহিত শ্রেষ্ঠ। ইনকা আমলেও তার সম্রাট থেকে শুরু করে সর্বত্রই খাতির পেতেন। বেদির ঠিক নিচেই সিঁড়ির মুখে দাঁড়িয়ে আছে 4 জন অতি দীর্ঘকায় লোক। এই লোকগুলো যেন অন্যদের থেকে আলাদা। তাদের পোশাকের কোনো বাহাল্য নেই, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, নিম্নদেশে সামান্য পশু চর্মের আচ্ছাদন। কাঁধে তীরধনুক, ভাবলেশীন কঠিন মুখ নিয়ে পাথরের মূর্তির মতো তারা দাঁড়িয়ে আছে। তাদের চেহারা কেমন যেন জন্তব। তাদের ইশারা দেখিয়ে মার্কেস চাপাসরে বললেন এই লোকগুলো সম্ভবত আমাজন ইন্ডিয়ান, ভয়ঙ্কর যোদ্ধা জাতি। এরা ইনকা সম্রাটের দেহরক্ষী হিসেবে থাকতো। এদের বলা হতো কাকা কুস্কো। সম্ভবত এরাও শাসনকর্তা কুইলোর দেহরক্ষী। চারপাশের কৌতূহলী জনতা চুপচাপ তাকিয়ে দেখছে সুজয়দের, তারাও দেখছে তাদের। ইলাপ্পা আরও কিছুক্ষণ কুইলোর সঙ্গে কথাবার্তা বলার পর ইশারায় হুইকোকে কাছে ডাকলেন। সে বেদির ওপর উঠে ইনকা পুরোহিতের কথা শুনে তার পরমুহূর্তেই নিচে ফিরে এসে মার্কেসকে বলল আপনার সঙ্গে বাচ্চাটাকে ডাকছেন ইলাপ্পা। কেন? একটু বিস্মিত হয়ে জানতে চাইল প্রফেসর। হুইকো বললেন এরা বিদেশিদের পছন্দ না করলেও আমরা সবাই ইনকা পুরোহিতের সঙ্গী বলে আইকুইকান্না আমাদের অতিথি বলে গ্রহণ করেছেন। এখানকার নিয়ম অনুসারে ওর হাতে উপহার তুলে দিয়ে অতিথি বরণ করতে যাচ্ছেন তিনি। তার কথা শুনে মার্কেস তাকালেন সুজানের দিকে। সুজান বেশ উৎসাহিত হয়ে তার দাদুকে জিজ্ঞাসা করলো আমি যাবো ওখানে? মার্কেস বলল ডাকছে যখন যাও। সুজান এরপর কোনো ভয় না করে বেশ স্মার্টলি বেদির ওপর উঠে ইলাপ্পা আর কুইলোর সামনে গিয়ে দাঁড়ালো। কুইলো বেশ কিছুক্ষণ ধরে তাকে নিরীক্ষণ করার পর নিচে দাঁড়িয়ে থাকা সমবেত জনতার উদ্দেশ্যে কি যেন বলল। একটা মৃদু গুঞ্জন উঠল জনতার মধ্যে। কথা শেষ করে দুবার হাততালি দিলেন কুইলো। ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে এলো 4 জন বাচ্চা মেয়ে। তাদের বেশ সুন্দর দেখতে, কাজল কালো চোখ, পাতা করে আঁচড়ানো ঘন কালো চুলের শীর্ষে দীর্ঘ বিনুনি, পরনে ঝলমলে পোশাক। বয়স মনে হয় 10-12 বছর হবে। তাদের মধ্যে মাথায় যে সবচেয়ে বড়, তার হাতে রেশম বস্ত্রে আবৃত একটা থালা। তারা বেদির ওপর উঠে কুইলোর সামনে মাথা ঝুঁকিয়ে দাঁড়ালো। বিল বলল এরা কি সূর্যকন্যা নাকি? মার্কেস জবাব দিলেন হতে পারে। কুইলো আর ইলাপ্পা উঠে দাঁড়ালেন। এরপর
থালার আচ্ছাদন সরিয়ে কুইলো একটা সবুজ পাথরের মালা আর একগোছা সাদা সুতলি নিয়ে সেগুলো তুলে দিলেন সুজানের হাতে। তারপর ডান হাতের বুড়ো আঙুল দিয়ে সুজানের কপালটা একটু ঘষে দিলেন। হয়তো এটা তাদের অতিথি বরণের কোনো প্রথা। সুজান জিনিসগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। কুইলো জিনিস দুটো তার হাতে দেবার পর বেদির নিচে সমবেত ইনকা জনতার উদ্দেশ্যে দুর্বোধ্য ভাষায় কি যেন বলতে শুরু করলেন। দীর্ঘ বক্তৃতা। তার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলেন না সুজয়। সে প্রফেসরকে প্রশ্ন করল, লোকটা কি বলছে? মার্কেস বলেন, এই ভাষাটা বর্তমানে প্রচলিত কুয়েচুয়া ভাষা নয়, তার পূর্বসূরি স্থানীয় কোনো কথ্য ভাষা। দু একটা শব্দ ছাড়া আমিও তার কথা বুঝতে পারছি না। মিনিট 10 পর কুইলো বক্তৃতা শেষ করলেন। বেদির নিচে জমায়েতটা ভেঙে গেল। এরপর সেই জায়গাটা মোটামুটি ফাঁকা হয়ে যাবার পর মাথায় কন্ডরের পালক গোঁজা একজন লোক ফুট 3 লম্বা রং বেরঙের পাথর বসানো ধাতব দণ্ড নিয়ে বেদির ওপর উঠে সেটা তুলে দিল কুইলোর হাতে। সুজয়ের মনে হলো সেটা শাসনকর্তার দণ্ডগোছের কিছু হবে। কুইলো দণ্ডটা হাতে নিয়ে কি যেন নির্দেশ দিলেন সেই লোকটাকে। লোকটা মাথা নেড়ে সুজানকে নিয়ে নিচে নেমে এলো। এরপর ওপরে ডাক পড়ল হুইকোর। সে ওপরে উঠে ইলাপ্পার সঙ্গে কথা বলে ফিরে এসে নিচে দাঁড়িয়ে থাকা কন্ডোর পালক গোজা লোকটাকে দেখিয়ে মার্কেসকে বলল, ও আপনাদের থাকার জায়গায় নিয়ে যাবে এখন। তারপর সে পিঞ্চোর উদ্দেশ্যে বলল, আপনাকে এখানেই দাঁড়াতে বলছে ইনকা পুরোহিত। পিঞ্চো তার কথা শুনে সুজয়দের দিকে তাকিয়ে বললেন, তাহলে আপনারা যান, আমিও যেতে পারলে ভালো হতো, সারাদিন যা ধকল গেছে, বিশ্রামের দরকার। কিন্তু ইলাপ্পার কথা না শুনলে তিনি আবার রাগ করবেন। মার্কেস বললেন, ঠিক আছে, আমরা তাহলে এগোচ্ছি। হুইকো এরপর যে দুটো লামার পিঠে সুজয়দের মালপত্র আছে সে দুটো লামাকে টেনে এনে তাদের দড়ি ধরিয়ে দিল কন্ডরের পালক গোজা লোকটার হাতে। সে দড়িটা হাতে নিয়ে ইশারায় সুজয়দের তাকে অনুসরণ করতে বলল। ইন্তিহুয়ানাতাকে বের দিয়ে একটা রাস্তা ধরল সে। পথের দুপাশে ছড়িয়ে আছে প্রাচীন নগরীর নানা চিহ্ন, কোথাও ছাদহীন জ্যামিতিক আকৃতির ঘর, কোথাও কারুকাজ করা তোরণ বা প্রাচীরের ধ্বংসাবশেষ, কোথাও বা পথের পাশে একলা দাঁড়িয়ে থাকা স্তম্ভ। দ্রুত সন্ধ্যা নেমে আসতে শুরু করেছে প্রাচীন নগরীর বুকে। দুপাশের প্রাচীন সৌধগুলো ভৌতিক আকার নিচ্ছে। খণ্ডহর নগরীর আনাচে কানাচে অন্ধকার জেগে উঠছে। মার্কেস লামা নিয়ে চলা লোকটাকে কুয়েচুয়াতে জিজ্ঞেস করলেন, এখানে এখনো কত লোক থাকে? লোকটা মনে হয় তার কথা বুঝতে পারল না। সে চুপচাপ চলতে লাগলো। কিছুক্ষণ পর লোকটা সুজয়দের নিয়ে উপস্থিত হলো একটা পাথুরের চত্বরে। সে চত্বরের মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল কয়েকটা স্তম্ভ, আর তাকে বেষ্টন করে দাঁড়িয়ে আছে কাঠের ছাদলা সার পাথুরে ঘর। হাতে বর্ষা নিয়ে বেশ কয়েকজন ইনকা পুরুষ উপস্থিত আছেন সেখানে। দুটো লোক জ্বলন্ত মশাল গুঁজছে দেওয়ালের খাঁজে। কন্ডরের পালক গোজা লোকটা সুজয়কে নিয়ে ঢুকলো একটা ঘরে। ভিতরে মশাল জ্বলছে। লোকটা ইশারাতে বুঝিয়ে দিল এই ঘরটাই সুজয়দের থাকার জায়গা। এরপর লামা দুটোর পিঠ থেকে মালপত্র খুলে সেগুলো ঘরে ঢুকিয়ে বিদায় নিল সে। বেশ বড় ঘর, পরিষ্কার পরিচ্ছন্ন, কাঠের সিলিং, মেঝেতে মাদুর পাতা, একটা গড়াধীন জানলা আছে ঘরে। চারপাশে তাকিয়ে বিল বলল, এদের অতিথিশালাটা দেখছি মন্দ নয়, রাতে ভালো করে ঘুমানো যাবে। ঘুমের কথা শোনার পরই সুজান তার হাত ধরে মালা আর সুতলির গোছাটা তার দাদুর হাতে দিয়ে বলল, এগুলো রাখো, আমি এখন ঘুমোবো। এরপর সে গিয়ে শুয়ে পড়ল মাদুরে। সুজয়রা এরপর ব্যাগ থেকে জামা কাপড় বার করে পোশাক পরিবর্তন করে নিল। জামা কাপড় পাল্টিয়ে মার্কেস সুজানের দেওয়া জিনিস দুটো নিয়ে মশালের সামনে গিয়ে দাঁড়ালেন। সবুজ মালাটা মশালের আলোতে নেড়েচেড়ে দেখে বললেন, মালার পাথরগুলো সম্ভবত আনকাট ইমারেল। সুজয় শুনে আশ্চর্য হয়ে বলল, তাহলে তো মালাটার অনেক দাম হবে। মার্কেস তার সাদা দাঁড়িতে হাত বুলিয়ে বললেন, হ্যাঁ, তা হয়তো হবে, আর এর যদি কোনো অ্যান্টিক ভ্যালু থাকে তবে আরও বেশি দাম হবে। বিল হঠাৎ তাকে প্রশ্ন করল, পিজরো তার সঙ্গীকে যে হাঁসের ডিমের মতো পান্না দিয়েছিল তা যদি খুঁজে পাওয়া যায় তবে তার দাম কত হবে? প্রফেসর হেসে বললেন, যদিও আমি রত্ন বিশেষজ্ঞ নই, তবে একটা বইতে পড়েছিলাম ওরকম আকারের পান্নার বিনিময়ে অনায়াসে একটা এরোপ্লেন বা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ছোটখাটো একটা দ্বীপ পাওয়া যেতে পারে। ও রত্নমূল্য আর অ্যান্টিক মূল্য দুটোই অসাধারণ। বিল শুয়ে পড়ে বলল, ওরকম একটা রত্ন যদি পেতাম তাহলে বনবাদারে ক্যামেরা কাঁধে আমাকে আর ঘুরে বেড়াতে হতো না। তার কথা বলার ভঙ্গি দেখে সুজয়ের মার্কেস হেসে ফেলল। মালাটা দেখার পর মার্কেস সুতলি গোছাটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন। তার মুখ দেখে সুজয়ের মনে হলো তিনি যেন পান্নার মালাটার চেয়ে সুতলির গোছাটার প্রতি বেশি আকৃষ্ট হয়েছেন। বেশ কিছুক্ষণ ধরে সেটা দেখার পর মার্কেস বললেন, আশ্চর্য, সাদা রঙের সুতোর আড়ালে একটা সোনালি আর 3টে বেগুনি সুতো কেন? সুজয় মার্কেসের কাছে গিয়ে বলল, তার মানে?
তিনি সুতোগুলো দেখিয়ে বললেন, এটা হলো একটা খিপু। সাদা সুতোর অর্থ হলো শান্তি বা আতিথেয়তা। এটা বুঝতে কোনো অসুবিধা নেই, কিন্তু যতটুকু জানি সোনালী সুতো দিয়ে রাজা বা রাজবংশধর আর বেগুনি সুতো দিয়ে রাজবন্দি বোঝানো হতো। এই দুই রঙের সুতো খিপুতে কেন ঠিক বোধগম্য হচ্ছে না। এরপর তিনি সুতোর গোছা আর মালাটা পকেটে রেখে বললেন, হয়তো ওই দুটো রঙের কোনো অন্য অর্থও থাকতে পারে। আমার তো সামান্য পুঁথিগত বিদ্যে, বইতে ভুলও জানা যেতে পারে। তবে খিপু সম্বন্ধে যদি এদের কাছে ভালো করে জেনে নেওয়া যায় তাহলে সেটাও বিরাট কাজ হবে ঐতিহাসিক মহলে, কারণ এখনো সব খিপুর পাঠোদ্ধার সম্ভব হয়নি। মার্কিস এরপর আর কোনো কথা না বলে মাদুরের ওপর শুয়ে পড়লেন। সুজান ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছে। সুজয়ও শুয়ে পড়ল তার পাশে। প্রায় 1 ঘন্টা পর সুজয়দের ঘরে ঢুকলেন পিঞ্চিও। তাকে দেখে উঠে বসলো সকলে। সুজয় তাকে জিজ্ঞাসা করলো, এতক্ষণ কি ইন্তিহুয়ানাতার ওখানেই ছিলেন? পিঞ্চিও পকেট থেকে রুমাল বার করে ঘাম মুছে বললেন, ওখান থেকে ইনকা পুরোহিতের সঙ্গে আমি কুইলোর প্রাসাদের দিকে গেছিলাম। ওর কাছাকাছি একটা জায়গাতে আমার আর হুইকোর থাকার ব্যবস্থা হয়েছে, আর ইনকা পুরোহিত থাকবেন কুইলোর প্রাসাদে। মার্কেস প্রশ্ন করলেন, ইনকা পুরোহিতের যেখানে যাবার কথা তার উদ্দেশ্য কি তিনি কালই রওনা হবেন? পিঞ্চিও বললেন, হ্যাঁ তাই তো শুনলাম, তবে আপনাদের কোনো অসুবিধা হবে না, সব ব্যবস্থা তিনি করে যাচ্ছেন। এই বলে হাসলেন তিনি। মার্কেস এরপর জানতে চাইলেন, আপনি তো অনেকক্ষণ সময় বাইরে ছিলেন, তা কি কি দেখলেন? কুইলো লোকটা কেমন? পিঞ্চিওর বললেন, অন্ধকারে তেমন কিছু ভালোভাবে বুঝতে পারলাম না। ভাঙাচোরা ঘরবাড়ি, মন্দির আর সব ভূতের মতো দাঁড়িয়ে আছে। তবে শুনলাম অনেক কিছুই অবশ্য তা সবই প্রায় হুইকো আর ইনকা পুরোহিতের মাধ্যমে। ওখানে নাকি সূর্যকন্যাদের আবাস, অপরাধীকে পুড়িয়ে মারা স্তম্ভ, এই সব কিছুই সত্যি সত্যি আছে। দেবতা ইন্তির আর বিচামার উদ্দেশ্য নরবলিও নাকি হয় ওখানে। নগরীতে প্রায় 500 জন লোক বাস করে। ইনকাদের প্রাচীন নিয়ম মেনেই তাদের জীবনযাত্রা পরিচালিত হয়। আর কুইলো লোকটাকে ভদ্রসভ্য বলেই মনে হলো। তবে তার 9 জন স্ত্রী, 27 জন সন্তান। স্ত্রী সন্তানদের নিয়ে তিনি সূর্য মন্দিরের পাশে তার প্রাসাদে থাকেন। মার্কেস শুনে বললেন, বাহ, এর মধ্যেই তো আপনি অনেক খবর সংগ্রহ করে ফেলেছেন। পিঞ্চিও হাসলেন, তারপর বললেন, এবার আসল খবরটা বলি। কুইলো আজ রাতে তার প্রাসাদে আমাদের সকলকে খাবার নিমন্ত্রণ জানিয়েছেন। বিল তার কথা শুনে উৎফুল্ল হয়ে বলল, এ তো দারুণ ব্যাপার। তার 9 জন স্ত্রী যখন, তাহলে নিশ্চয়ই 9টা পদ রান্না হবে। আমার তো এখনই খিদে পাচ্ছে। তা কখন যেতে হবে সেখানে? তিনি জবাব দিলেন, একটু পরেই। আমার সঙ্গে একজন রক্ষী এসেছে, বাইরে দাঁড়িয়ে আছে, সে নিয়ে যাবে। এরপর আরও কি যেন বলতে যাচ্ছিল তিনি, কিন্তু ঘরের মধ্যে হঠাৎ এসে প্রবেশ করলেন হুইকো। সবার দিকে একবার তাকিয়ে নিয়ে সে মার্কেজের উদ্দেশ্যে প্রশ্ন করল, আমাদের সঙ্গে যে বুড়ো লামাওলাটা ছিল সে কি এখানে এসেছিল? মার্কেজ বললেন, না তো। পিঞ্চিও জিজ্ঞাসা করলেন, কেন? হুইকো একটু ইতস্তত হয়ে বলল, ইন্তিহুয়ানাতার চত্বর থেকে কোনো ফাঁকে যেন উধাও হয়ে গেছে বুড়োটা। তাকে কোথাও খুঁজে পাচ্ছি না, তাই দেখতে এলাম যদি এখানে এসে থাকে। পিঞ্চিও বললেন, লোকটা পালিয়ে গেল না তো? ভারী পাজি তো লোকটা। হুইকো তার কথার জবাবে শুধু বলল, আপনারা কুইলোর প্রাসাদে আসুন, আমি আসছি। এই বলে সে ঘর ছেড়ে বেরিয়ে গেল। পিঞ্চিও স্বগতোক্তির স্বরে বললেন, বুড়োটার মাথা খারাপ হয়ে গেছে, পালাতে গেলে জঙ্গলে বেঘরে মারা পড়বে। সুজান ঘুমিয়ে পড়েছে। তার দিকে তাকিয়ে মার্কেস পিঞ্চিওকে বললেন, ও তো ঘুমোচ্ছে, সারাদিন অনেক ধকল গেছে। একটা কাজ করলে হয় না? বিলাস সুজয় আপনাদের সঙ্গে ভোজ খেতে যাক, আমি না হয় এখানে সুজানকে নিয়ে থাকি। তার কথা শুনে পিঞ্চিও বলে উঠল, না না, আপনাকে সেখানে যেতেই হবে। কুইলো না হলে কুপিত হতে পারেন। তাছাড়া ইনকা পুরোহিত আপনার সঙ্গে কি একটা জরুরি বিষয় নিয়ে আলোচনা করতে চান। মার্কেস বলেন, ঠিক আছে, তাহলে তো যেতেই হবে। এরপর তিনি সুজানকে ঘুম থেকে ডেকে তুললেন। কিছুক্ষণের মধ্যেই সুজয়রা ঘর ছেড়ে বাইরে বার হলো। সেখানে দাঁড়িয়েছিল বর্ষা হাতে একজন ইনকা রক্ষী। সুজয়দের নিয়ে চলতে শুরু করলো সে। মাথার ওপর চাঁদ উঠেছে, তার আলো ছড়িয়ে পড়েছে ভগ্নপ্রায় সৌধগুলোর মাথায়। তাদের জঠরে বিরাজ করছে জমাট বাঁধা অন্ধকার। মাঝে মাঝে ছোট ছোট চত্বরে মশাল হাতে পাহারা দিচ্ছে ইনকা রক্ষীরা। বেশ কিছুটা এগোবার পর পথের পাশে বিরাট একটা মন্দির জাতীয় স্থাপত্য, তার চূড়ো ধসে পড়েছে। সামনে চত্বরে বেশ কয়েকটা স্তম্ভ চাঁদের আলোতে দাঁড়িয়ে আছে। পাশ দিয়ে যাবার সময় মিস্টার পিঞ্চিও বললেন, এটা হলো প্রাচীন নগরীর সূর্য মন্দির। এই চত্বরে নাকি ওই স্তম্ভগুলোর সঙ্গে বেঁধে শত্রুদের পুড়িয়ে মারা হয়। মার্কেস বললেন, কাল তাহলে এখান থেকেই দেখা শুরু করব আমরা। নিশ্চয়ই এখানে অনেক প্রাচীন হুয়াকা আছে। মন্দির থেকে একটু এগোতেই একটা আলোকিত চত্বরে উপস্থিত হলো সবাই। বর্ষাধারী বেশ কয়েকজন রক্ষী সেখানে পদচারণা করছেন। তার একপাশে বেশ বড় একটা পাথুরে বাড়ি, কাঠের ছাদ, বাইরের দেওয়ালে মশাল গোঁজা, কুইলোর প্রাসাদ। প্রাসাদের দরজায় দুপাশে দাঁড়িয়ে আছে দুজন ভীষণ দর্শন অ্যামাজন রক্ষী, নিশ্চল পাথরের মূর্তি।
তাদের পাশ কাটিয়ে প্রাসাদের মধ্যে প্রবেশ করলো সুজয়রা। তাদের সঙ্গের লোকটা কয়েকটা নিচু ছাদোলা ঘর পার হয়ে তাদের নিয়ে উপস্থিত হলো লম্বাটে ধরনের একটা হল ঘরের মধ্যে। ঘরটা মশালের আলোতে আলোকিত, মেঝেতে মাদুর পাতা, মাথার ওপরে সিলিং ও মাদুরের আচ্ছাদন। ঘরের শেষ মাথায় একটা নিচু বেদির ওপর বসে আছেন ইলাপ্পা আর কুইলো। সঙ্গের লোকটা সুজয়দের ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে চলে গেল। তারা সেই বেদির সামনে গিয়ে দাঁড়াতেই ইলাপ্পা ইশারায় তাদের সেখানে বসতে বললেন। তাদের থেকে একটু দূরত্ব রেখে সুজয়রা বসলো বেদিতে। কুইলো একবার সকলকে ভালোভাবে দেখলেন, তারপর ইলাপ্পার কানে কানে কি একটা কথা বলে সুজয়দের উদ্দেশ্যে দুর্বোধ্য ভাষায় কথা বলতে শুরু করলেন। মিনিট তিনেক বলার পর থামলেন তিনি, তারপর মাথা দোলাতে লাগলেন। মার্কেজ ইনকা পুরোহিতকে বললেন, উনি আমাদের উদ্দেশ্যে কি বললেন? ভাষাটা আমার বোধগম্য হলো না। ইলাপ্পা শাসনকর্তা কুইলোর বক্তব্যের যা তর্জমা করে দিল তা মোটামুটি হলো এই: প্রাচীন ইনকা নগরীর শাসনকর্তা ও প্রধান পুরোহিত কুইলো এই নগরীতে বিদেশিদের স্বাগত জানাচ্ছে। বিদেশিরা নোংরা ও ঘৃণ্য জীব। ইন্তি পুত্রদের ধর্মনষ্ট করো তোমরা। ইন্তির পবিত্র গ্রামের ওপর তোমাদের দারুণ লোভ। সেই লোভে তোমরা সূর্যপুত্র আতুহুয়ালাপালাকে ফাঁসি দিয়েছিলে, টুপাক আমরুর মুন্ডু কেটে নিয়েছিলে। তাদের আত্মারা যেন তোমাদের পুড়িয়ে মারেন। আমরা বিদেশিদের এ নগরীতে প্রবেশ করতে দিই না। দৈবাত কেউ এখানে পা রাখলে তাকে ইন্তিহুয়ানাতে বেঁধে পুড়িয়ে মারা হয়। কিন্তু তোমরা কুচকো করিকাঞ্চার মহান পুরোহিতের সঙ্গী, তাই তোমরা আমার অতিথি। আমি তোমাদের রাজকীয় ভোজে আপ্যায়িত সম্মানিত করছি। কুইলোর বক্তব্য শুনে বিল মার্কাসকে চাপাসরে বলল, নিমন্ত্রণ কর্তা স্বাগত ভাষণটা চমৎকার। কিছুই বলতে আর বাকি রাখলেন না। মার্কেস গম্ভীরভাবে বললেন, ওর কথা শুনতে খারাপ লাগলো, সত্যি কথাই বলেছেও। এই সুমহান প্রাচীন সভ্যতাকে বিদেশিরাই নির্মমভাবে ধ্বংস করেছিল স্বর্ণ আহরণ আর ধর্ম প্রচারের অভিলাষে। মিনিট খানেক সবাই এরপর চুপচাপ বসে রইল। তারপর বিরাট একটা বারকোষ সাথে ঘরে ঢুকলে একজন লোক, তার মধ্যে দুটো পাত্রে খাদ্যদ্রব্য রাখা। বারকোষটা নিয়ে লোকটা কুইলোর সামনে এসে দাঁড়ালো। কুইলো পাত্র দুটোর ডান হাতের কোড়ে আঙুল ছুঁয়ে তার জিভে ঠেকাবার পর লোকটা বারকোষটা সরিয়ে নিয়ে গিয়ে ঘরের এক কোণে মশালের কাছে মাটিতে নামিয়ে রাখলো। ইনকা পুরোহিত এবার কি যেন বললেন কুইলো। তিনি কথাটা সুজয়দের অনুবাদ করে দিলেন। শাসনকর্তা খাবারের আস্বাদ গ্রহণ করলেন। অতিথিরা যেন এবার খাওয়া শুরু করে। সুজয়রা বেদি ছেড়ে গিয়ে বসলো ঘরের কোনায় বারকোষের কাছে। বিল যা ভেবেছিল সেই কুইলোর 9 রানীর রান্না করা 9টি পদ সেখানে নেই। রাজকীয় ভোজ বলতে একটা পাত্রে রাখা আছে সেদ্ধ আলু জাতীয় কন্দ, আর একটাতে কিসের যেন ঝলসানো মাংস। বেশ খিদে পেয়েছিল সকলের, তারা খেতে শুরু করলো। খাবার মুখে তোলার পর সুজান হঠাৎ বলে উঠলো, আচ্ছা এই বাটিগুলোও কি সোনার? তার কথা শুনে পাত্র দুটো দিকে ভালো করে তাকাতেই চমকে উঠল সবাই। এতক্ষণ কেউ খেয়াল করেনি পাত্র দুটো সম্ভবত সত্যিই সোনা দিয়ে তৈরি। বিল একটা পাত্র মশালের দিকে উঁচু করে ধরতেই তার কোনাটা ঝিলিক দিয়ে উঠল। এরপর মুহূর্তেই কিছু দূরে বসে থাকা কুইলোর সাথে চোখাচোখি হলো বিলের। প্রাচীন সভ্যতার রক্ষক কুইলোর চোখে যেন ফুটে উঠেছে একটা হাসি। সে হাসি যেন বিদ্রুপ করছে আধুনিক সভ্যতার প্রতিনিধিদের। পাত্রটা বিল নামিয়ে রাখলো। মার্কেস বললেন, এ জাতীয় স্বর্ণপাত্র কোনো মিউজিয়ামে নেই। পিজরো বাহিনী শুধু স্বর্ণ লুণ্ঠন আর ইনকা সম্রাটদের হত্যাই করেনি, লুণ্ঠিত সব স্বর্ণ সামগ্রী গলিয়ে তারা সোনার বাটে পরিণত করেছিল। এটাও তাদের কম বড় অপরাধ নয়। তার কথা শোনার পর সুজয় প্রশ্ন করলো, আচ্ছা কুইলো তার বক্তব্যে যে টুপাক আমরুর কথা বললেন তিনি কে ছিলেন? প্রফেসর খেতে খেতে বললেন, তিনি ছিলেন ইনকা সম্রাট, যিনি মাতৃভূমিতে ইনকাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য স্পেনীয়দের বিরুদ্ধে সংগ্রাম করেন। আত্মসমর্পণ করলে তার মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে এই আশ্বাসে পরাজিত সম্রাট ধরা দেন স্পেনীয়দের হাতে। কিন্তু প্রবঞ্চক স্পেনীয়রা কথা রাখেনি। টুপাক আমরুকে সোনার শিকলে বেঁধে কুচকোতে নিয়ে যাওয়া হয়। সেখানে তার বিচারের নামে এক প্রহসন হয়। দিয়াগো ওর্তি নামে এক ধর্মযাজক হত্যার মিথ্যা অপবাদে 1572 খ্রিস্টাব্দে তার শিরচ্ছেদ করা হয়। এরপর একটু থেমে তিনি সুজয়ের দিকে তাকিয়ে বললেন, তাকে যখন বদ্ধভূমিতে নিয়ে যাওয়া হয়েছিল তখন হাজার জনতা পরিবৃত বদ্ধভূমির জল্লাদের উদ্যত খড়গোর সামনে দাঁড়িয়ে তিনি শেষ যে কথা বলেছিলেন তা হলো, ককল্যাণ পাচাকামাক রিকুই আইকুনাক ইহাউরিং হি চাস কানকুতা, অর্থাৎ হে আমার মাতৃভূমি, তুমি দেখো শত্রুরা তোমাদের সন্তানের কিভাবে রক্ত ঝরাচ্ছে। মার্কেজের হয়তো এরপর আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু ঘরের ভিতর প্রবেশ করলো হুইকো। সকালের দৃষ্টি চলে গেল তার দিকে। সে এসে মুহূর্তের জন্য দাঁড়ালো সুজয়দের কাছে। পিঞ্চো তাকে জিজ্ঞাসা করলো, কি লোকটাকে খুঁজে পেলে? সে শুধু জবাব দিল না। তারপর সে সোজা ইলাপ্পার দিকে এগিয়ে গিয়ে চাপা স্বরে কি বলতে শুরু করলো। খাওয়া শেষ হবার পর আবার বেদির কাছে ফিরে এলো তারা। ইলাপ্পা
বসতে বললেন সকলকে। তার পাশে দাঁড়িয়ে আছেন হুইকো। বিশাল বপু কুইলো তাকিয়ে আছেন তাদের দিকে, বিশেষত সুজানকে যেন লক্ষ্য করছেন তিনি। একজন ভৃত্যগোছের লোক সুজয়দের সামনে পানীয় ভর্তি বেশ কয়েকটা পাথরের গেলাস এনে রাখলো। মার্কেস গেলাসগুলোর দিকে ইলাপ্পার দিকে তাকাতেই তিনি বললেন, চিচা, পান করুন। চিচা কি, জানতে চাইল বিল। মার্কেস বলল, ইনকাদের প্রিয় পানীয়, বিভিন্ন ফলের বীজ থেকে তৈরি করা হয়, সাধারণত মাদকহীন। প্রাচীনকালে সূর্যদেবের উৎসবের সময় ইনকা সম্রাটরা প্রজাদের সাথে একসাথে বসে চিচা পান করত। কথাগুলো বলে কৌতূহল ভরে একটা গেলাস তুলে নিয়ে তাতে চুমুক দিলেন তিনি। সুজয় একটা গেলাসে চুমুক দিল। পানীয়টা অনেকটা ঘোলের মতো, বেশ মিষ্টি মিষ্টি স্বাদ। বিলও পান করে বলল, স্বাদটা মন্দ নয়। শুধু পিঞ্চিও গেলাসটাতে একটু চুমুক দিয়ে সেটা নামিয়ে রেখে বললেন, আপনারা যাই বলুন, আমার কিন্তু স্বাদটা ভালো লাগতো না। এক চুমুকেই গা গোলাচ্ছে। সম্রাটরা যে কিভাবে চিচা পান করতেন কে জানে। চিচা পান শেষ হওয়ার পর মার্কেস ইলাপ্পার উদ্দেশ্যে বললেন, আপনি তো কালই চলে যাবেন, তাই না? ইনকা পুরোহিত জবাব দিলেন, হ্যাঁ, কাল ভোরেই ইন্তিহুয়ানাতার চত্বরে লামা বলি দিয়ে যাত্রা শুরু করব। মার্কেস এরপর তাকে প্রশ্ন করলেন, আপনি যেখানে যাবেন সে জায়গাটা কতটা দূর? ইলাপ্পা জবাব দিলেন, আরও 2 দিনের পথ। এরপর একটু চুপ করে থেকে ইনকা পুরোহিত মার্কেসের দিকে তাকিয়ে গম্ভীরভাবে বললেন, এ ব্যাপারে আপনার সঙ্গে আমি একটু আলোচনা করতে চাই। কি আলোচনা? সেখানে আপনি আমাদের নিয়ে যাবেন? সাগ্রহে প্রশ্ন করলেন মার্কেস। ইনকা পুরোহিত বললেন, না, সেখানে আপনাদের নিয়ে যাওয়া সম্ভব নয়, তবে এক বিশেষ প্রয়োজন আমি আপনার সঙ্গে বাচ্চা ছেলেটাকে আমার সঙ্গে নিয়ে যেতে চাই। আপনারা এই প্রাচীন নগরী ভালো করে দেখে বেড়ান, কুইলোর সব রকম সাহায্য পাবেন। 4 দিন পর বাচ্চাটাকে নিরাপদ এখানে ফিরিয়ে আনবো আমি, তারপর সকলে একসঙ্গে কুচকোতে ফিরবো। ইনকা পুরোহিতের প্রস্তাব শুনে মার্কেস সহ সুজয়রা হতভম্ব হয়ে গেল। ইলাপ্পা আবার বললেন, আপনারা আশঙ্কার করার কোনো কারণ নেই। কুস্কো কি করিকাঞ্চার পুরোহিত যার সঙ্গে থাকে, মৃত্যু দেব বিচামাও তাকে স্পর্শ করে না। মহান ইন্তি সর্বদা তাকে রক্ষা করেন। প্রফেসর মার্কেসের বিস্ময়ের ঘোর কাটিয়ে বললেন, আমি দুঃখিত ইনকা পুরোহিত, একটা অসম্ভব প্রস্তাব করে বসলেন আপনি। এইটুকু ছেলেকে আমি এখানে কোনোভাবেই কাছছাড়া করতে পারবো না। এমনিতেই আমার পথে বারবার মনে হচ্ছিল ওর মতো বাচ্চাকে এই পথে আনা উচিত হয়নি। এই বলে ব্যাপারটাকে একটু হালকা করার জন্য ঠোঁটের কোণায় হাসি ফুটিয়ে তুললেন প্রফেসর। ইনকা পুরোহিত কিন্তু হাসলেন না। গম্ভীরভাবে তিনি বললেন, আপনারা যেখানে এসেছেন এই জায়গাতে আমি না নিয়ে এলে আপনাদের আসা সম্ভব হতো না। গত কয়েক শতাব্দীর মধ্যে কোনো বিদেশি মাটিতে পা রাখিনি। 2-1 জন যারা এই নগরীর কাছাকাছি পৌঁছেছিল তারা আর ফিরে যায়নি। আপনারা সৌভাগ্যবান, এই নগরী দেখে নিরাপদে আবার ফিরবেন আপনারা, কিন্তু তার পরিবর্তে আমাকে আপনারা সাহায্য করবেন না? মার্কেস বললেন, আপনি না নিয়ে এলে এখানে আমরা আসা হতো না। এই ব্যাপারের জন্য সত্যি সত্যি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাকে আমার সাধ্যমতো অন্য যে কোনো ধরনের সাহায্য করতে আমি রাজি আছি, কিন্তু আপনার এই প্রস্তাব মানা আমার পক্ষে সম্ভব নয়। আপনি আমাকে আর এই ব্যাপারে অনুরোধ করবেন না। শেষ কথাগুলো বেশ একটু দৃঢ়ভাবেই বললেন মার্কেস। সুজয়ের মনে হলো মার্কেসের কথা শুনে মুহূর্তের জন্য যেন দপ করে জ্বলে উঠল ইনকা পুরোহিতের চোখ। ক্রুদ্ধভাবে কি যেন বলতে গিয়েও শেষ মুহূর্তে নিজেকে যেন সংযত করে নিলেন তিনি। বেশ কিছুক্ষণ সময় কারো মুখে কোনো কথা নেই। কুইলো চোখ বন্ধ করে দুলে চলেছেন। ইলাপ্পা স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন মার্কেসের দিকে, আর তার পাশে দাঁড়িয়ে হুইকোর চোখের কোটর থেকে পাথরের চোখটা বার করে গম্ভীরভাবে সেটা হাতের তেলোতে ঘোরাচ্ছে। সুজান একটু ভয় পেয়ে তাকালো সুজয়ের দিকে। সুজয় তার পিঠে হাত রাখলো। শেষ পর্যন্ত নিস্তব্ধতা ভঙ্গ করলো ইলাপ্পা। বললেন, ঠিক আছে, আপনারা এখন বিশ্রাম গৃহে ফিরে যান, তবে আমার কথা শুনলে ভালো করতেন। একটা বাঁকা হাসি ফুটে উঠল ইনকা পুরোহিতের ঠোঁটের কোণে। মার্কেস আর কথা বাড়লেন না। সুজান, বিল আর সুজয়কে নিয়ে বেরি ছেড়ে উঠে তিনি ঘরের বাইরে এগোলেন। দরজার বাইরে দাঁড়িয়ে ছিল সেই লোক যে তাদের পিঞ্চিওর সঙ্গে এখানে এনেছিল। তার সঙ্গে প্রাসাদ ছেড়ে বেরিয়ে সুজয়রা তার পিছন পিছন হাঁটতে শুরু করলো। তাদের পথপ্রদর্শক আগে, একটু তফাতে সুজয়রা। চত্বরের মশালের আলোগুলো নিভে গেছে। চাঁদের আলোয় নিচে দাঁড়িয়ে আছে প্রাচীন নগরীর ভগ্নপ্রায় সৌধগুলো। মাঝে মাঝে পথের পাশে 2-1টা গাছ, তারা যেন এই নগরীর রক্ষক, প্রাচীন প্রেতাত্মা। তার নিচে জমাট বাঁধা অন্ধকার। সবাই চুপচাপ চলেছে। একসময় বিল মৌনতা ভঙ্গ করে বলল, ইলাপ্পার প্রস্তাবটা বড় অদ্ভুত ছিল, তাই না? আচ্ছা, সুজানকে ইনকা পুরোহিত তার সঙ্গে নিয়ে যেতে চাইছিলেন কেন? এই প্রশ্নটা সুজয়ের মাথাতেও ঘুরপাক খাচ্ছে। মার্কেস জবাব দিলেন, জানি না। তারপর একটু চুপ করে থেকে তিনি বললেন, ইলাপ্পা কিন্তু অসন্তুষ্ট হলেন আমাদের প্রতি, কিন্তু তার বোঝা উচিত তার ওই প্রস্তাবে সায় দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। বিল এবার বলল, একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলেন, মিস্টার পিঞ্চিও কিন্তু কোনো কথা না বলে চুপচাপ বসে রইলেন। পিঞ্চিও আর হুইকোর আচরণ একটু অদ্ভুত। আমাদের আড়ালে বেশ কয়েকবার ইলাপ্পার সঙ্গে তাদের পরামর্শ করতে দেখেছি। তারা যেন কোনো কিছু গোপন করছেন আমাদের থেকে। সুজয় বলল, আমিও ব্যাপারটা লক্ষ্য করেছি। সুজান এবার হঠাৎ বলে উঠল, আমি যখন মাথায় পালক গোজা পুরোহিতের কাঁধে চেপে যাচ্ছিলাম, তখনও পিঞ্চিও আঙ্কেল আমার জিজ্ঞাসা করছিল যে বাবা মাকে ছেড়ে আমার এখানে থাকতে মনে কষ্ট হচ্ছে কিনা। আমি বললাম, কষ্ট কেন হবে, আমি তো বড় হয়ে গেছি,
বেড়াতে আমার ভালো লাগছে, তাছাড়া দাদুও তো সঙ্গে আছে। এরপর তিনি আমাকে বললেন, ধরো যদি কেউ তোমাকে এমন কোনো জায়গাতে বেড়াতে নিয়ে যায় যেখানে দাদুও তোমার সঙ্গে নেই, তাহলে থাকতে পারবে তুমি? এই কথা বলে সুজান চুপ করে গেল। তার কথা শুনে একটু অবাক হয়ে মার্কেস বললেন, কই, কথাটা তুমি আমাকে আগে বলনি তো? তা তুমি কি উত্তর দিলে? আর কি জিজ্ঞেস করেছিলেন তিনি? সুজান জবাব দিল, আমি বললাম আমি তো বড় হয়ে গেছি, থাকতে পারবো, তবে দাদুর জন্য একটু মন খারাপ হবে। এরপর আমাকে আর কিছু জিজ্ঞাসা করেনি পিঞ্চিও আঙ্কেল। তার কথা শুনে বলল, ওর কথা শুনে আমার মনে হচ্ছে মিস্টার পিঞ্চিও ইনকা পুরোহিতের প্রস্তাবের ব্যাপারটা জানতেন। ব্যাপারটার মধ্যে কোথাও যেন একটা গোলমাল আছে। প্রফেসর একটু চিন্তান্বিত ভাবে বললেন, যাই হোক, আমরা যতদিন না ফিরে যাচ্ছি ততদিন আচার ব্যবহারে ওদেরকে খুশি রাখতে হবে। ওরা পথ না দেখালে আমরা এখান থেকে ফিরতে পারবো না। এরপর কেউ আর কোনো কথা বলল না। ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে গেল তাদের থাকার জায়গাতে। বিলের ধাক্কায় ঘুম ভাঙল সুজয়ের। ভোরের নরম আলোয় খোলা দরজা দিয়ে প্রবেশ করেছে ঘরের ভেতর। চোখ কচলে উঠে বসতেই সুজয় দেখল তার সামনে পাংশু মুখে দাঁড়িয়ে আছে মার্কেস। তিনি যেন কি বলতে গেলেন সুজয়কে, কিন্তু গলা বুঝে এলো। থরথর করে কাঁপতে লাগলেন তিনি। সুজয় কিছু বুঝতে না পেরে ফিরে তাকালো বিলের দিকে। তার মুখ গম্ভীর। সুজয় তাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? সে জবাব দিল, সুজানকে খুঁজে পাচ্ছি না। সুজয় অবাক হয়ে বললেন, তার মানে? সে বলল, মিনিট 40 আগে ঘুম ভাঙে প্রফেসরের। তখনও ভোরের আলো ভালো করে ফোটেনি। তিনি উঠে দেখেন সুজান পাশে নেই। প্রথমে ওর মনে হয় সুজান হয়তো বাথরুম করতে গেছে, কিন্তু মিনিট 5 পরও সুজান ঘরে না আসায় উনি ঘরের বাইরে যান ওকে খুঁজতে। বাইরে তাকে খুঁজে না পাওয়ায় উনি ফিরে এসে আমাকে ডেকে তোলেন। তারপর আধ ঘন্টা ধরে আমরা বাড়িটার চারপাশে যতটা সম্ভব পারা যায় খুঁজেছি ওকে, কিন্তু কোথাও সে নেই। সুজয় কিছুক্ষণ ঘটনার আকস্মিকতা নির্বাক হয়ে বসে রইল। কম্পিত হাতে মাথা চেপে দাঁড়িয়ে আছেন মার্কেস। বিলের মুখেও কোনো কথা নেই। একটু ধাতস্থ সুজয় বলল, এমনও তো হতে পারে যে সুজান ভোরবেলা হাঁটতে হাঁটতে ওই প্রাচীন নগরীর গোলকধাঁধায় হারিয়ে গেছে, তারপর আর পথ চিনে ফিরতে পারছে না। আপনারা তো শুধু এই বাড়িটার আশেপাশে খুঁজেছেন। ও রাস্তার ধারে অন্য কোথাও চলে গিয়ে থাকলে? অনেক সময় বাচ্চাদের মনে নানা রকম খেয়াল চাপে। মার্কেস এবার কাঁপা কাঁপা স্বরে বললেন, কিন্তু ওর জুতো জোড়া তো ঘরের মধ্যেই আছে, খালি পায়েও কত দূর যাবে? সুজয় দেখলো দরজার পাশে সুজানের জুতোটা রয়েছে। একটু ভেবে নিয়ে এসে বলল, ও তো আর উবে যাবে না, নিশ্চয়ই নগরীর মধ্যেই পথ হারিয়ে কোথাও ঘুরে বেড়াচ্ছে। ওর ভাষা এখানকার কেউ বুঝতে না পারার কারণে ফিরতে পারছে না। আমাদের উচিত ব্যাপারটা এখনই গিয়ে মিস্টার পিঞ্চু আর হুইকোকে জানানো, তারপর সবাই মিলে তাকে খুঁজে বের করা। মিল বলল, আমি এই কথাটাই ভাবছিলাম। মিস্টার পিঞ্চিও এখানে এখনই আমাদের যাওয়া দরকার। তিনি তো কুইলোর প্রাসাদের কাছাকাছি আছেন, আর যাবার পথে যদি সুজানকে দেখতে পাই তাহলে তো সমস্যা মিটেই গেল। সুজয় উঠে দাঁড়িয়ে মার্কেসের দিকে তাকিয়ে বললেন, চলুন তাহলে, দেরি করা ঠিক হবে না। ঘর ছেড়ে তিনজন বেরিয়ে পড়ল। সূর্যদেব আলো ছাড়তে শুরু করেছেন প্রাচীন নগরীর বুকে। রাতের অন্ধকার কেটে গিয়ে চারপাশ জেগে উঠেছে প্রাচীন ঘরবাড়ি, জীর্ণস্তম্ভ, সৌধের ধ্বংসস্তূপ। তবে কুয়াশার একটা পাতলা আস্তরণ এখনো যেন রয়েছে তাদের গায়ে। হাঁটতে হাঁটতে সুজা একবার রিস্টওয়াচের দিকে তাকালো। 5:30 বাজে। চারিদিকে দেখতে দেখতে আন্দাজের মতো কুইলোর প্রাসাদের দিকে এগোলো তারা, এবং একসময় প্রাসাদের কাছে পৌঁছেও গেল। সেখানে আশেপাশের কুইলোর প্রাসাদ ছাড়া বেশ কয়েকটা বাড়ি রয়েছে, কয়েকজন লোক আর রক্ষী রয়েছে চত্বরে। চারিদিকে তাকিয়ে বিল বলল, কিন্তু মিস্টার পিঞ্চিও কোন বাড়িটায় আছেন বুঝবো কি করে? পর মুহূর্তেই তার মাথায় একটা বুদ্ধি হলো। চত্বরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে সে জোরে হাঁক দিল, মিস্টার পিঞ্চিও আপনি কোথায়? তার চিৎকার শুনে চত্বরে ছড়িয়ে ছিটিয়ে থাকা লোকজন, রক্ষীরা তার দিকে তাকালো, বিলের দিকে। বিল আবার ডাকলো, পিঞ্চিও আপনি কোথায়? দ্বিতীয়বারের চিৎকারে বাড়িগুলোর ভেতর থেকে 2-1 লোক বাইরে বেরিয়ে এলো বটে, কিন্তু পিঞ্চিও সাড়া মিলল না। কয়েকজন রক্ষী এবার ধীরে ধীরে সুজয়দের কাছে এসে দাঁড়ালো। তাদের চোখ মুখ দেখে মনে হলো তারাও কিছুটা আশ্চর্য হয়েছে এই সাত সকালে বিদেশিদের চত্বরে দাঁড়িয়ে চিৎকার করতে দেখে। বিল আরও কয়েকবার নিষ্ফলভাবে হাঁকডাক করার পর মার্কেস একজন রক্ষীর কাছে গিয়ে কুয়াচুয়া ভাষায় বলল, আমাদের সঙ্গে যে একজন বিদেশি এসেছে, সে কোথায় আছে বলতে পারবে? লোকটা কোনো জবাব দিল না। মার্কেস এরপর তাকে প্রশ্ন করলো, তোমার এখানে কোনো বাচ্চা ছেলেকে দেখেছো? সেই রক্ষী এবারও কোনো জবাব না দিয়ে তাকালো তার পাশে রক্ষীর দিকে। সুজয়ের মনে হলো সম্ভবত তারা বুঝতে পারছে না মার্কেসের কথা। বিল মার্কেস এরপর হাত নেড়ে কুয়েচুয়াতে তাদের বেশ কিছুক্ষণ ধরে নিজেদের বক্তব্য বোঝানোর চেষ্টা করলো, কিন্তু কিছুই বুঝতে পারলো না তারা। মার্কেসের উদ্দেশ্যে উদ্ভট ভাষায় একজন রক্ষী কি যেন বলল। তারপর রক্ষীরা ফিরে গিয়ে দাঁড়ালো নিজেদের জায়গাতে। বিল বলল, এইভাবে কিছু হবে না, চলুন আমরা কুইলোর প্রাসাদে যাই, হয়তো ওই লোকটা আমাদের কথা অনুমান করতে পারবে। সুজয়রা গিয়ে দাঁড়ালো শাসনকর্তার প্রাসাদের সামনে। দরজার দুপাশে দাঁড়িয়ে আছে দুজন আমাজনীয় রক্ষী। তাদের ভাবলেশীন মুখ, হাতে ধরা আছে সুতীক্ষ্ণ বর্ষা, কাঁধে তীর ধনুক। মার্কেস তাদের একজনকে বলল, আমরা শাসনকর্তার সঙ্গে দেখা করতে চাই। মার্কেসের কথা শুনে সে একবার ভুরু কুঁচকালো, তারপর নিস্তব্ধ পাথরের মতো
মূর্তির মতো দাঁড়িয়ে রইল। বিল বলল, সম্ভবত এরাও আমাদের কথা বুঝতে পারছে না, চলুন আমরা ভেতরে যাই। এই বলে সে দরজার দিকে পা বাড়াতে যেতেই আমাজনীয় দ্বাররক্ষী দুজন বর্ষার লাঠি দুটো দিয়ে বিলের পথ আটকে দিল। মার্কেস কুয়েচুয়াতে তাদের উদ্দেশ্যে বললেন, আমাদের ভিতরে ঢুকতে দাও, আমরা শাসনকর্তার অতিথি। কিন্তু লোক দুটো পথ ছাড়ল না। বিল ছিল প্রথমে। সেবার লাঠি দুটো সরিয়ে এগোতে যেতে বিজাতীয় ভাষায় হিংস্রভাবে চিৎকার করে উঠল তারা। তারপর একজন আমাজনীয় প্রচন্ড জোরে ধাক্কা মারল বিলকে। তার পেছনে দাঁড়িয়েছিল সুজয় আর মার্কেস। তিনজনেই ছিটকে পড়ল পাথুরে মাটিতে। আমাজনীয়দের চিৎকার শুনে কানে যেতেই চত্বরে দাঁড়িয়ে থাকা ইনকা রক্ষীরাও ছুটে এলো সেখানে। সুজয়রা উঠে দাঁড়াবার আগেই ইনকা রক্ষী আর আমাজনীয় দুজনের তীক্ষ্ণ বর্ষা ফলকের ঘেরাটোপে বন্দী হয়ে গেল তারা। বিল মনে হয় কোমরে হাত দিতে যাচ্ছিল রিভলভারটা বার করার জন্য, কিন্তু তাই দেখে একজন ইনকা রক্ষী এমনভাবে তার বর্ষা উঁচিয়ে ধরল যে সে আর ডান হাত নড়াতে সাহস পেল না। মাটিতে পড়ে আছে সুজয়রা। তাদের কি করা উচিত তারা বুঝতে পারছে না। ইনকাদের বর্ষার ফলাগুলো চারপাশ থেকে উঁচিয়ে ধরা তিনজনের দিকে। সূর্যের আলোতে ঝলমল করছে সেগুলো। এক একটা মুহূর্তে যেন এক একটা ঘন্টা। হিংস্র চোখের দিকে তাকিয়ে আছে লোকগুলো। সুজয়ের প্রতি মুহূর্তেই মনে হতে লাগলো এই বুঝি বর্ষার ফলাগুলো ছুটে আসবে এদের দিকে। ঠিক এমন সময় সম্ভবত চিৎকার চেঁচামেচি শব্দ শুনে প্রাসাদের ভেতর থেকে বাইরে বেরিয়ে এলো কুইলো। তার পিছনে মুখে উল্কি আঁকা অস্ত্রধারী আরো দুজন আমাজন দেহরক্ষী। কুইলো বাইরে আসতেই সুজয়দের ঘিরে ধরা রক্ষীরা তাকালো তার দিকে, শুধু যেন কুইলোর সামান্য ইশারার অপেক্ষা। আর তা পেলেই তারা মুহূর্তের মধ্যে ছিন্ন ভিন্ন করে দেবে বিদেশিদের। কুইলো প্রথমে সবকিছু ভালো করে দেখে দুর্বোধ্য ভাষায় রক্ষীদের সরে যাওয়ার নির্দেশ দিলেন। কয়েক পা পিছু হটে সার বেঁধে দাঁড়ালো তারা। সুজয়রা এরপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কুইলো কুতকুতে চোখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সুজয়দের দিকে। তাদের দেখে সুজয়ের মনে হলো সম্ভবত সদ্য ঘুম ভেঙেছে তার। মাথায় পালকে সে বিশাল সাজ এখন আর নেই। কুইলো উন্মুক্ত ঊর্ধ্বাঙ্গে মাথা শুদ্ধ একটা পুমার চামড়া শালের মতো জড়ানো। প্রাণীটার মাথাটা এমনভাবে কুইলোর ডান কাঁধে রাখা যে দেখলে মনে হবে একটা মানুষের দুটো মাথা। সুজয়রা তিনজন উঠে ধুলো ঝেড়ে কুইলোর সামনে দাঁড়াবার পর মার্কেস তাকে কুয়েচুয়াতে বললেন, মিস্টার পিঞ্চিও তার সঙ্গী হুইকো কোথায় আছে বলতে পারেন? আমাদের দারুণ বিপদ হয়েছে। আমার সঙ্গে বাচ্চা ছেলেটাকে খুঁজে পাচ্ছি না। দয়া করে যদি তাকে খোঁজার ব্যবস্থা করে দেন তাহলে উপকার হয় আমাদের। কুইলো মার্কেসকে কথা শুনে নিরুত্তরভাবে তাকিয়ে রইলেন তার দিকে। মার্কেস আবার একই কথা বললেন তার উদ্দেশ্যে। কুইলো হাবে ভাবে কোনো পরিবর্তন হলো না। সুজয়রা বুঝতে পারলো শাসনকর্তা কুইলো অন্য ইনকা রক্ষীদের মতো নিজেদের কথ্য ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বোঝে না। অন্যদের মতো এরপর তাকেও আকার ইঙ্গিতে নানাভাবে নিজেদের কথা বোঝাবার চেষ্টা করতে লাগলো সুজয়রা। কিন্তু তাদের কথা মিনিট পাঁচেকের ধরে শোনার পরও তা বোধগম্য না হওয়ায় সম্ভবত ধৈর্যচ্যুতি ঘটল কুইলোর। স্বজাতীয় ভাষায় তিনি রক্ষীদের কি একটা নির্দেশ দিয়ে সুজয়দের দিকে পিছন ফিরে পা বাড়ালেন আবার বাড়ির ভেতরে যাওয়ার জন্য। প্রফেসর মার্কেস এবার একটা শেষ চেষ্টা করার উদ্দেশ্যে বলে উঠলেন, কড়িকাঞ্চার পুরোহিত ইলাপ্পা কি এখনো আপনার প্রাসাদে আছেন? ইলাপ্পা নামটা কানে যেতেই থমকে দাঁড়ালো। মার্কেসের দিকে ফিরে তাকালেন কুইলো। কয়েক মুহূর্ত তিনি তার দিকে তাকিয়ে থেকে দূরে আঙুল তুলে দেখিয়ে শুধু বললেন, ইনতিহুয়ানাতা। এরপর আর তিনি দাঁড়ালেন না, ঢুকে পড়লেন প্রাসাদের ভেতর। আমাজনীয় রক্ষী দুজন এসে দাঁড়ালো আগলে তাদের, অর্থাৎ ভিতরে প্রবেশ নিষেধ। কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন মার্কেস। সুজয় বলল, কুইলোর কথা শুনে মনে হচ্ছে ইনকা পুরোহিত ইনতিহুয়ানাতার দিকে গিয়েছেন। তার তো ওখান থেকেই যাত্রা শুরুর কথা ছিল। তাড়াতাড়ি ওখানে চলুন, ওকে ধরতে পারলেও কাজ হবে। বিল ও প্রফেসরকে বলল, ও ঠিকই বলেছে, এখনই ইলাপ্পার খোঁজে ওখানে যাওয়া প্রয়োজন। হয়তো মিস্টার পিঞ্চু আর হুইকো ওখানেই আছে। তাছাড়া অন্য একটা ব্যাপারও হতে পারে, সেটা হলো বিল তার কথা শেষ না করেই কার্যত ছুটতে শুরু করলো ইনতিহুয়ানাতার দিকে। তার পিছনে সুজয় আর প্রফেসর মার্কেজও এগোলো। দূর থেকেই দেখা যাচ্ছিল সূর্যস্তম্ভের শীর্ষদেশ, কাজেই সেটা লক্ষ্য করে এগোতে তাদের অসুবিধা হলো না। কিছুক্ষণের মধ্যেই তারা এসে উপস্থিত হলো ইনতিহুয়ানাতা চত্বরে। চত্বরটা একটা টিলার ওপর অবস্থিত। চারপাশে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে আছে প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ, আর তারপর দিগন্তব্যাপী মহারণ্য। ভোরের সূর্যালোক এসে ছড়িয়ে পড়েছে সূর্যস্তম্ভের মাথায়, তার চারপাশে ঘিরে থাকা পাথুরে চত্বরে। কিন্তু সেখানে কেউ নেই। চড়াই জাতীয় ছোট কয়েকটা পাখি শুধু খেলে বেড়াচ্ছে সেখানে। ধাপ বেয়ে সুজয়রা উঠে এসে দাঁড়ালো ইনতিহুয়ানাতার বেদিমূলে। চারপাশে অনেকটা জায়গা দেখা যাচ্ছে সেখানে। না, কোথাও চোখে পড়ছে না ইনকা পুরোহিত বা অন্য কাউকে। বিল বলল, ইনকা পুরোহিত সম্ভবত চলে গেছেন। চলুন এবার আমরা সুজানকে নগরের ভেতর খুঁজতে শুরু করি। মিস্টার পিঞ্চিও তো নিশ্চয়ই এই নগরের ভেতরেই কোথাও আছেন। প্রফেসর আশাহত হয়ে বললেন, তাই চলো।
কথাটা বলার পরেই মার্কেস হঠাৎ দুপা এগিয়ে মাটি থেকে কি একটা ছোট্ট জিনিস কুড়িয়ে নিলেন। মুহূর্তখানেক সেটা ভালো করে দেখে ফ্যাকাশে মুখে হাতের তেলোটা বাড়িয়ে দিলেন সুজয়দের দিকে। একটা ছোট্ট সোনালি রঙের বোতাম। মার্কেস অস্পষ্ট স্বরে বললেন, সুজানের জামার বোতাম। কাল রাতে তো এই জামাটাই ও পরেছিল। মার্কেস সম্ভবত এরপর কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু বিল হঠাৎ একটু দূরে মাটির দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলে উঠল, ওটা কি? তার দৃষ্টি অনুসরণ করে সেখানে তাকাতেই চমকে উঠল সুজয়। একটা লাল রঙের ধারা বেদির ওপাশ থেকে বেদিমূলের ধাপ বেরিয়ে এদিকে এগিয়ে আসছে। রক্ত, জমাট বাঁধা রক্তধারা। নির্বাক হয়ে সকলে তাকিয়ে রইল সেদিকে। একটা অশুভ চিন্তা মুহূর্তের মধ্যে গ্রাস করল সুজয়কে। বিলই প্রথম সাহসে ভর করে রক্তধারা অনুসরণ করে বেদির ওপাশে এগিয়ে গেল। কয়েক মুহূর্ত নিস্তব্ধতা। ওপাশে বিলের কোনো সারা শব্দ নেই। সুজয়ের বুকের ভেতর কেউ যেন হাতুড়ি পিটছে। মার্কেজের মুখ রক্তশূন্য। একসময় ওপাশ থেকে বিলের গলার স্বর শোনা গেল, প্রফেসর ভয় পাবেন না, এদিকে আসুন। সুজয় আর মার্কেজ তার গলার স্বর শুনে একটি আশ্বস্ত হয়ে বেদির ওপাশে এগিয়ে গেল। তারপর ওদের চোখে পড়ল ব্যাপারটা। ইনকা পুরোহিতের সঙ্গে আনা সেই সাদা রঙের বাচ্চা লামাটা পড়ে আছে মাটিতে। তার কণ্ঠনালী ছিন্ন ভিন্ন, তার দেহর চারপাশ লাল হয়ে আছে রক্তে। তার কাছেই একটা জায়গাটা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কিছু ফুলপাতা। কয়েক মুহূর্ত সেদিকে তাকিয়ে থাকার পর মার্কেস বললেন, সম্ভবত ইন্তির উদ্দেশ্যে লামাটাকে উৎসর্গ করা হয়েছে। এইভাবে টুমি দিয়ে কণ্ঠনালী ছিন্ন করে লামা বলি দেয় ইনকারা। তার মানে ইলাপ্পা চলে গেছেন, আর তিনিই সম্ভবত সঙ্গে নিয়ে গেছেন সুজানকে। নইলে তার জামার বোতাম এখানে পড়ে থাকবে কেন? মার্কেস কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো। বৃদ্ধ কপাল চেপে ধরে পাথরের ধাপে বসে বললেন। সুজয় আর বিল নির্বাক হয়ে রইল। ভেঙে পড়েছেন প্রফেসর। কিছুক্ষণ পর বিল সুজয়কে বলল, এখন কি করা উচিত বলো তো? ইলাপ্পা কোন দিকে গেছেন কিছুই আমাদের জানা নেই। মিস্টার পিঞ্চু আর হুইকো তাদের সঙ্গে গেছেন কিনা তাও বুঝতে পারছি না। সুজান যদি সত্যি ইলাপ্পার সঙ্গে গিয়ে থাকে তবে তার আমরা কিভাবে খুঁজব? সুজয় একটু চিন্তা করে বলল, ইনকা পুরোহিত গতকাল রাতে বলেছিলেন 4 দিন বাদে তিনি আবার সুজানকে নিয়ে এখানে ফিরে আসবেন। এই 4 দিন অপেক্ষা করা ছাড়া তো এই মুহূর্তে আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। বিল মার্কেসের দিকে একবার তাকিয়ে নিয়ে চাপা সরে বলল, কিন্তু তারা যদি আর না ফেরে? তো চলো আজকের পর্বটা এখানেই শেষ করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর পরবর্তী আর অন্তিম পর্ব নিয়ে পরের সপ্তাহে চলে আসবো। ততক্ষণের জন্য বাই বাই।